এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, আগামী 26 তারিখ তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মোস্ট ইম্পর্টেন্ট 705টি এমসিকিউ। এই 705টি এমসিকিউ যদি তোমরা পরীক্ষার আগে এক নজরে দেখে যেতে পারো, ইনশাল্লাহ তোমরা বাংলা প্রথম পত্রে এমসিকিউ এর সর্বোচ্চ নম্বর পাবে। তাই তোমরা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। আর হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এই এমসিকিউ গুলো যদি তোমরা পিডিএফ পেতে চাও, তাহলে দেখো ডেসক্রিপশনে আমি একটি লিংক দিয়ে দিছি। সেই লিংকে প্রবেশ করে আমাকে এসএমএস দাও, তাহলে আমি তোমাদেরকে এই এমসিকিউ গুলোর পিডিএফ দিয়ে দিব। তো প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা বিলাসী গল্প নিয়ে আলোচনা করব। বিলাসী গল্প থেকে যে প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে এমসিকিউ গুলো তোমাদের পরীক্ষা আসতে পারে, এমন কয়েকটি এমসিকিউ এখন আমরা সলভ করার চেষ্টা করব। তো চলো আমরা এমসিকিউ দেখে নিই। প্রথম কোয়েশ্চনটি দেখো, দোকানের খাবার কিনিয়া খাইতে গ্রামের মধ্যে তাহার জোড়া ছিল না। এখানে জোড়া বলতে কি বোঝানো হয়েছে? এই জায়গায় জোড়া বলতে বিকল্প কি বোঝানো হয়েছে? বিলাসী গল্পে সমাজচিত্র প্রধানত কোন দিকটি ফুটে উঠেছে? উত্তর হচ্ছে জাতিভেদ প্রথা। থার্ড ক্লাসে পড়া মৃত্যুঞ্জয়ের কোন ক্লাসে ওঠার খবর কেউ পায়নি? সেকেন্ড ক্লাসে ওঠার কোনো খবর পায়নি। প্রিয় শিক্ষার্থীরা, বিলাসী গল্পে ক্লাসের এই বিষয়টা ছিল এরকম যে প্রথম ক্লাস হচ্ছে বর্তমান দশম শ্রেণী, দ্বিতীয় ক্লাস হচ্ছে বা সেকেন্ড ক্লাস হচ্ছে বর্তমান নবম শ্রেণী, এবং থার্ড ক্লাস হচ্ছে বর্তমান অষ্টম শ্রেণী। এই জায়গা বলছে থার্ড ক্লাসে পড়া মৃত্যুঞ্জয়ের কোন ক্লাসে ওঠার খবর কেউ পায়নি। আনসার হচ্ছে সেকেন্ড ক্লাসে। পরবর্তী কোয়েকশনটি দেখো, মৃত্যুঞ্জয় কতদিন সহ্যগত ছিল? এর আনসার হচ্ছে 1.5 মাস। তোমাদের পরীক্ষা যদি সংখ্যায় দেওয়া থাকে তাহলে আনসার দিবে তোমরা 45 দিন। পরবর্তী কোয়েকশনটি দেখো, কতদিন মৃত্যুঞ্জয় অজ্ঞান অচেতন অবস্থায় ছিল? 10 থেকে 15 দিন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকেই এই বিষয়টা ভুল করো। তোমরা মনে রাখবে যে অজ্ঞান এবং অচেতন অবস্থা ছিল 10 থেকে 15 দিন, আর সজ্জাগত ছিল 1.5 মাস অর্থাৎ 45 দিন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী কোয়েকশনটি দেখো, ইহা আরেকটি শক্তি। উক্তিটিতে শক্তি বলতে কি বোঝানো হয়েছে? শক্তি বলতে ভালোবাসার শক্তিকে বোঝানো হয়েছে। 7 নম্বর কোয়েকশনটি দেখো, বিলাসীর আত্মহত্যার কারণ কি? স্বামীর সুখ, ভালোবাসাকে জীবন্ত রাখা, নাকি নিষ্ঠুর সমাজ ব্যবস্থা? এর আনসার হচ্ছে স্বামীর সুখ এবং নিষ্ঠুর সমাজ ব্যবস্থা। 1 ও 3 হচ্ছে আনসার। বিলাসী গল্পের লেখক প্রমোশনের দিন মুখ বার করে বাড়িতে এসে কি ভাবতেন? ভাবতেন যে মাস্টারকে ডেঙ্গানো উচিত, আর হচ্ছে এমন 20টি স্কুল ছেড়ে দেওয়াই উচিত। আনসার হচ্ছে 2 ও 3। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নগুলো তোমার পরীক্ষায় হুবহু না আসলেও এই টাইপের কোয়েকশন হবে। পরবর্তী কোয়েকশনটি দেখো, আর কায়েতের ছেলের সঙ্গে সাপুরের মেয়ের নিকা, এটা কেমন কথা? প্রিয় শিক্ষার্থীরা, নিকা বলতে এই জায়গায় বিবাহকে বোঝাচ্ছে। এটা কি বেদানোর কথা, নাকি হাসিয়া উড়াইবার কথা, নাকি বলিয়া বেড়ানোর কথা, নাকি আনন্দের কথা? আনসার হচ্ছে হাসিয়া উড়াইবার কথা। পরবর্তী কোয়েকশনটি দেখো, মাঝে মাঝে আমাদের গুরু শিষ্যের সহিত বিলাসী তর্ক করিত। কি বিষয়ে তর্ক করিত? উত্তর হচ্ছে শিকড় বিক্রি নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী কোয়েকশনটি দেখো, মৃত্যুঞ্জয়ের বাগানের অর্ধেক অংশ কে নিজের বলে দাবি করত? এটার আনসার হচ্ছে কুড়া। তার জ্ঞাতি কুড়া মৃত্যুঞ্জয়ের বাগানের অর্ধেক অংশ নিজের বলে দাবি করতেন। মৃত্যুঞ্জয়ের সঙ্গে পাড়ার ছেলেরা উপযোজক হয়ে কথা বলতো কেন? এর কারণ হচ্ছে দোকান থেকে খাবার খেতে। কেউ অনেকদিন মৃত্যুঞ্জয়ের মিষ্টান্নর সত্য ব্যয় করছেন। এটার আনসার হচ্ছে নেড়া। বলিলাম পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। উক্তিটিতে নেড়ার যে মনোভাব প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে আত্মসম্মানবোধ। বিলাসী গল্পে আমরা দেখতে পাই বিলাসী নেড়াকে পৌঁছে দেওয়ার কথা বলে। যখন সে নেড়াকে পৌঁছে দেওয়ার কথা বলে, তখন নেড়া বলে যে পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। এর মাধ্যমে কি প্রকাশ পেয়েছে? এর মাধ্যমে প্রকাশ পেয়েছে আত্মসম্মানবোধ। নেড়া অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি মনে মনে ভাবছিলেন যে একটা মেয়ে হয়েও সে আমাকে পৌঁছে দেওয়ার কথা বলতেছে, তো তাই তিনি বলছিলেন যে পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। এর মাধ্যমে ওনার আত্মসম্মানবোধ প্রকাশ পেয়েছে। বিলাসী গল্পে গ্রামের ছেলেদের স্কুলে যেতে হয় 2 ক্রোশ পথ পায়ে হেঁটে, বর্ষার দিনে 1 হাঁটু কাদা ভেঙে, গ্রীষ্মের দিনে দুলার সাগর সাঁতারে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাই বিলাসী গল্পে এই তিনটাই সঠিক। তাহলে আনসার হবে লাস্টের গ নম্বর, অর্থাৎ 1, 2 ও 3। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের হুগলি জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন? তিনি হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। শরৎচন্দ্র কোন গল্পের জন্য কুন্তলীন পুরস্কার পান? মন্দির গল্পের জন্য তিনি কুন্তলীন পুরস্কার পান। মহত্বের কাহিনী আমাদের অনেক আছে। এখানে মহৎ কি অর্থে ব্যবহার করা হয়েছে? মহৎ ব্যঙ্গার্থে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ব্যঙ্গ করে এই জায়গায় মহৎ কথাটি ব্যবহার করা হয়েছে। পরবর্তী কোয়েকশনটি দেখো, যমরাজ মৃত্যুঞ্জয়ের সাথে সুবিধা করতে পারেনি কেবল কার জোরে? এর আনসার হচ্ছে বিলাসীর জোরে। প্রিয় শিক্ষার্থীরা, বিলাসী গল্পে আমরা দেখতে পাই মৃত্যুঞ্জয় যখন অচেতন অবস্থায় থাকেন, অসুস্থ থাকেন, তিনি অনেক আদর যত্ন করে মৃত্যুর হাত থেকে সে রক্ষা করেছে। এই জন্য এখানে বলা হয়েছে যে যমরাজ মৃত্যুঞ্জয়ের সাথে সুবিধা করতে পারেনি কেবল কার জোরে? আনসার হচ্ছে বিলাসীর জোরে। চরিত্রহীন কার রচনা? এটার আনসার হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সমাজের নিচুতলা মানুষদেরকে নিয়ে অপূর্ব মানব মহিমা নিয়ে চিত্রিত হয়েছে কার উপন্যাসে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। বিলাসী গল্পে নেড়া তার এক আত্মীয়র কাহিনী উল্লেখ করে কি বোঝাতে চেয়েছেন? এটার আনসার হচ্ছে মেকি স্বামী প্রেম, অর্থাৎ মিথ্যা স্বামী প্রেম, স্বামীর প্রতি মিথ্যা ভালোবাসা। মৃত্যুঞ্জয়ের জীবিকা নির্বাহ হতো কিভাবে? মৃত্যুঞ্জয়ের জীবিকা নির্বাহ হতো আম বাগান জমা দিয়ে। তার অনেক বড় আম কাঁঠালের বাগান ছিল। গ্রামের এক প্রান্তে খার বাগান ছিল, গ্রামের এক প্রান্তে মৃত্যুঞ্জয়ের বাগান ছিল। বিলাসী গল্পে বর্ণিত যাদের বাড়ি পল্লীগ্রামে, তাদের শতকরা কত ভাগকে বিদ্যা অর্জনের জন্য দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে হয়? এটা আনসার হচ্ছে 80 ভাগ।
শতকরা 80 ভাগ। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা কিন্তু হুবহু তোমাদের পরীক্ষা আসতে পারে। নেরা পরীক্ষার উত্তরপত্রে হুমায়ুনের পিতার নাম কি লিখেছিলেন তুগলক খাঁ। মৃত্যুঞ্জয়ের পোড়াবাড়িতে কিসের বালাই নেই? মৃত্যুঞ্জয়ের পোড়াবাড়িতে পাঁচিলের কোনো বালাই নেই। প্রিয় শিক্ষার্থীরা, বিলাসী গল্পে আমরা দেখতে পাই যে মৃত্যুঞ্জয়ের পোড়াবাড়িতে কোনো পাঁচিলের বালা ছিল না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। শরৎচন্দ্র রচিত প্রথম মুদ্রিত গল্প কোনটি? এটা হচ্ছে মন্দির। মন্দির রচনা করে তিনি কুন্তলীন পুরস্কার পান। কোন খ্যাতির কারণে জমিদারদের বন্ধু হয়েছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়? এটার আনসার হচ্ছে সঙ্গীতজ্ঞ হিসেবে। পরবর্তী কোয়েশনটি দেখো, শরৎচন্দ্র বাংলা সাহিত্যে কোন শাখা সবচেয়ে জনপ্রিয় ছিলেন? এটা হচ্ছে উপন্যাসের শাখা। উপরের আদালতের হুকুম বলতে কোনটিকে বোঝানো হয়েছে? উপরের আদালতের হুকুম বলতে স্রষ্টার নির্দেশকে বোঝানো হয়েছে। এই জায়গায় উপরে আদালতের হুকুম বলতে স্রষ্টার আদেশকে বোঝানো হয়েছে। ঘন জঙ্গলের পথে একটু দেখে পা ফেলে যেও, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে বিলাসীর। এই কথাটি কার? এই কথাটি ছিল বিলাসীর। বিলাসী কাকে বলেছিলেন? নেরাকে বলেছিলেন যে ঘন জঙ্গলের পথে একটু দেখে পা ফেলে যেও। বিলাসী গল্পে ভদ্রলোকদের শহর ছেড়ে আর গ্রামে আসা হয় নাই কেন? এর কারণ হচ্ছে শহরের নাগরিক সুবিধায় স্বাচ্ছন্দ্য বোধ করায়। অসুস্থ মৃত্যুঞ্জয়কে দেখতে নেরা কখন তার বাড়িতে যায়? এটার আনসার হচ্ছে সন্ধ্যায়। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা কিন্তু হুবহু আসতে পারে। এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। পরবর্তী কোয়েশ্চনটি দেখো, নেরার স্কুলে যাতায়াতের পথ কত ক্রোশ দূরে? এটার আনসার হচ্ছে 2 ক্রোশ দূরে। মৃত্যুঞ্জয়ের কিসের বাগান ছিল? মৃত্যুঞ্জয়ের আম কাঁঠালের বাগান ছিল। 39 নম্বর কোয়েশ্চনটি দেখো, বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় 3rd ক্লাসে পড়তো। বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় প্রসঙ্গে সুনাম কথাটি দ্বারা কি প্রকাশ পেয়েছে? সুনাম কথাটির দ্বারা দুর্নাম প্রকাশ পেয়েছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন? তিনি 24 বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন। মৃত্যুঞ্জয়ের বাগানের অর্ধেক অংশ কে নিজের বলে দাবি করত? এটা হচ্ছে তার জ্ঞাতি কুড়া। মৃত্যুঞ্জয়ের কুড়ার কাজ কি ছিল? মৃত্যুঞ্জয়ের কুড়ার কাজ ছিল বাইপুর নানাবিধ দুর্নাম করা। বিলাসী গল্পে কাকে গালিগালাজ করে দেশ উদ্ধারের কথা বলা হয়েছে? বিলাসী গল্পে আমরা দেখতে পাই ইংরেজকে গালিগালাজ করে দেশ উদ্ধারের কথা বলা হয়েছে। ম্যালেরিয়া কথাটা না হয় নাই পাইলাম, উক্তিটি কোন রচনার অন্তর্ভুক্ত? উক্তিটি হচ্ছে বিলাসী রচনার অন্তর্ভুক্ত। বৃহদা উপন্যাসটি রচিত হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বিলাসী গল্পে নেরা কে ছিল? বিলাসী গল্পের লেখক ছিলেন নেরা। বিলাসী গল্পের লেখক কতটা পথ হেঁটে স্কুলে যেতেন? এটা হচ্ছে 2 কোশ পথ হেঁটে। খুড়ার বাসায় মৃত্যুঞ্জয়ের সবচেয়ে বড় অপরাধ কি ছিল? সবচেয়ে বড় অপরাধ ছিল বিলাসীর হাতে ভাত খাওয়া। বিশ্বরের দুহাই বুঝি আর কাটে না। বিলাসী গল্পে এই বাক্যটি উপলব্ধি কার? এই বাক্যটির উপলব্ধি হচ্ছে নেরার। বিলাসী গল্পে নেরার ডাকনাম কি ছিল? বিলাসী গল্পে নেরার ডাকনাম ছিল শ্রীকান্ত। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। বিলাসী গল্পে প্রাতঃস্মরণীয় ঘটনা কিসের পরিচয়? এটা হচ্ছে ঐদার্যের পরিচয়। দেখো এমন করে মানুষ ঠকায় না, এ কথাটি কে বলেছিল? এ কথাটি বলেছিল বিলাসী। বিলাসী এই কথাটা শেকড় বিক্রি করার প্রসঙ্গে বলেছিল। শেকড় বিক্রি করা এটা একটি মানুষ ঠকানির মতো কাজ। তাই সে বলেছিল যে দেখো এমন করে মানুষ ঠকায় না। মালা শব্দের অর্থ কি? মালা শব্দের অর্থ হচ্ছে সাপের ওজা। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। মালা শব্দের অর্থ কি? মালা শব্দের অর্থ সাপের ওজা। পরবর্তী কোয়েশ্চনটি দেখো, মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পর বুড়ো বাগানের কত শতাংশ দখল করলো? পুরো 16 আনা দখল করলো। এই প্রশ্নটা কিন্তু হুবহু তোমাদের পরীক্ষা আসতে পারে। মৃত্যুঞ্জয়ের আমবাগানের আয়তন কত ছিল? মৃত্যুঞ্জয়ের আমবাগানের আয়তন ছিল 20-25 বিঘা। এটার আনসার হবে এ নাম্বার। বিলাসী ছোট গল্পটি প্রথম কোন সালে প্রকাশিত হয়? বিলাসী ছোট গল্পটি প্রথম প্রকাশিত হয় 1918 সালে। এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। নেরা সন্ন্যাসীগিরিতে ইস্তফা দিয়েছিলেন কেন? নেরা সন্ন্যাসীগিরিতে ইস্তফা দিয়েছিলেন মশার কামড় সহ্য করতে না পেরে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আবার গুলমাল লাগিয়ে ফেলো না। ম্যালেরিয়ার বয়ে কিন্তু হবে না। এখানে আনসার হবে মশার কামড় সহ্য করতে না পেরে। মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? মৃত্যুঞ্জয় 3rd ক্লাসে পড়তো। 3rd ক্লাস হচ্ছে বর্তমান 8ম শ্রেণী। তাহার বয়স 18 কি 28 ঠিক কইতে পারিলাম না। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় কইতে হবে। তো এই জায়গায় প্রিয় শিক্ষার্থীরা অনুপমের কথা বলা হয়েছে নাকি কল্যাণের কথা বলা হয়েছে? মৃত্যুঞ্জয়ের কথা বলা হয়েছে নাকি বিলাসীর কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে বিলাসীর কথা বলা হয়েছে। বিলাসীর বয়স 18 কি 28 তা লেখক বুঝতে পারিলেন না। কেন বুঝতে পারিলেন না? কারণ হচ্ছে মৃত্যুঞ্জয় যখন অসুস্থ ছিল তখন বিলাসী তার সেবা যত্ন করতে করতে একটা সময় পর সে রুগ্ন হয়ে যায়। এই জন্য লেখক বলেন যে তার বয়স 18 কি 28 তা বুঝতে পারিলাম না। এখানে বিলাসীর কথা বলা হয়েছে। নেরাকে সাপ ধরা শেখাতে বিলাসীর আপত্তি ছিল কেন? নেরাকে সাপ ধরা শেখাতে বিলাসীর আপত্তি ছিল কারণ হচ্ছে কাজটি তার অপছন্দের বলে। এটার আনসার হচ্ছে কাজটি তার অপছন্দের বলে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভুল করে আবার বৃত্তিকর কাজ এটা দিয়ে দিও না। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী কোয়েকশনটি দেখো, বিলাসী গল্পে ব্যবহৃত 4th ক্লাস শব্দটি বর্তমানে কোন শ্রেণীকে বোঝাচ্ছে? বিলাসী গল্পে 4th ক্লাস বর্তমানে 7ম শ্রেণীকে বোঝাচ্ছে। বিলাসী গল্পে আমরা দেখতে পাই বর্তমান 10ম ক্লাসকে 1ম ক্লাসের সঙ্গে তুলনা করা হয়েছে, 9ম ক্লাসকে 2nd ক্লাসের সঙ্গে তুলনা করা হয়েছে, 8ম ক্লাসকে বা 8ম শ্রেণীকে 3rd ক্লাসের সঙ্গে তুলনা করা হয়েছে এবং 7ম ক্লাসকে বা 7ম শ্রেণীকে 4th ক্লাসের সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে এটার আনসার হচ্ছে 7ম শ্রেণী। পরবর্তী কোয়েকশনটি দেখো, বিলাসীকে নির্যাতন করার জন্য কতজন লোক গিয়েছিল? বিলাসীকে নির্যাতন করার জন্য 10 থেকে 12 জন লোক গিয়েছিল। বিলাসী গল্পে বিলাসীর মৃত্যু হয় কিভাবে? বিলাসী গল্পে বিলাসীর মৃত্যু হয় বিষ পানে। প্রিয় শিক্ষার্থীরা, মৃত্যুঞ্জয়ের মৃত্যুর ঠিক 7 দিন পর বিলাসী বিষ পানে আত্মহত্যা করে।
40-এর কোটা বলতে কি বোঝায়? 40-এর কোটা বলতে বোঝায় 40 থেকে 49 বছর। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আবার ভুল করে 41 থেকে 49 বছর দিও না। এটার আনসার হচ্ছে 40 থেকে 49 বছর। বিশ্বহরির দোহাই বুঝি আর কাটে না, এটি বোঝা গেল কখন? এটি বোঝা গেল যখন মৃত্যুঞ্জয় বমি করলো। পরবর্তী কোয়েকশনটি দেখো, স্বামীর মৃত্যুর কতদিন পর বিলাসী আত্মহত্যা করে? বিলাসী স্বামীর মৃত্যুর 7 দিন পর বিষ পানে আত্মহত্যা করে। বিলাসী গল্পটি কার জবানিতে রচিত? বিলাসী গল্পটি নেরার জবানিতে রচিত। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় নেরা বলতে বোঝাচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে। মাদুলি কবচ মৃত্যুঞ্জয়ের মৃত্যুর সঙ্গে কোথায় গিয়েছিল? মাদুলি ও কবচ মৃত্যুঞ্জয়ের মৃত্যুর সঙ্গে কবরে গিয়েছিল। বাঙালির বিষ বলতে শরৎচন্দ্র কি বুঝিয়েছেন? বাঙালির বিষ বলতে শরৎচন্দ্র ক্ষণস্থায়ী ক্রোধ কি বুঝিয়েছেন? প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। পাকা 2 ক্রস পথ হাঁটিয়া স্কুলে বিদ্যা অর্জন করতে যাই, এ বাক্যে উল্লেখিত পথের দৈর্ঘ্যের মাইল কত? দৈর্ঘ্যের মাইল হচ্ছে 2 মাইলের অনেক বেশি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবে 1 ক্রোশ সমান 2 মাইলের অনেক বেশি। বিলাসী গল্পে শরৎচন্দ্র ফুটিয়ে তুলেছেন মানব প্রেমের অপূর্ব মহিমা। এর আনসার হচ্ছে মানব প্রেমের অপূর্ব মহিমা। মৃত্যুঞ্জয়ের কিভাবে মৃত্যু হয়েছিল? মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয়েছিল সাপের কামড়ে। দেশের 90 জনেই নরনারী ওই পল্লীগ্রামের মানুষ, এবং সেই জন্যই কিছু একটা আমাদের করাই চাই। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে শরৎচন্দ্রের। অতিকায় হস্তি লোপ পাইছে, কিন্তু তেলাপোকা এখনো টিকে আছে। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। কামস্কাটকা কোন মাছের দেশ নামে পরিচিত? প্রিয় শিক্ষার্থীরা, এটার আনসার হচ্ছে ডি নম্বর। বিলাসী গল্পে সাপ ধরার বায়না এলে বিলাসী কি করতো? বিলাসী গল্পে সাপ ধরার বায়না এলে বিলাসী ভয় দেখাতো নাকি বাধা দিত? আনসার হচ্ছে বাধা দিত, কারণ এই কাজটা অনেক বিপজ্জনক ছিল এবং তার অপছন্দের ছিল। কাগজ তো ইঁদুরেই আনতে পারে, বিলাসী গল্পে এই উক্তিটি কার? কাগজ তো ইঁদুরেই আনতে পারে, বিলাসী গল্পে এই উক্তিটি হচ্ছে মৃত্যুঞ্জয়ের। পরবর্তী কোয়েকশনটি দেখো, ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো, মন্তব্যটি কার সম্পর্কে বলা হয়েছে? মন্তব্যটি করা হয়েছে বিলাসী সম্পর্কে। বিলাসী গল্পে আমরা দেখতে পাই মৃত্যুঞ্জয় যখন অসুস্থ হয়, বিলাসী তাকে অনেক আদর যত্ন করে, এবং আদর যত্ন করতে করতে তার অবস্থা এমন হয়ে যায় যে লেখক তাকে চিনতে পারেন না, তার বয়স 18 নাকি 28। তো এই জায়গায় বিলাসী সম্পর্কে বলা হয়েছে যে ঠিক যেন ফুলদানিতে জল দিয়ে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। মৃত্যুঞ্জয়ের জাত কি ছিল? মৃত্যুঞ্জয়ের জাত ছিল কায়স্থ। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় আরেকটা বিষয় মাথায় রাখিও, মৃত্যুঞ্জয়ের জাত ছিল কায়স্থ, কিন্তু মৃত্যুঞ্জয়ের বংশ ছিল মিত্তির বংশ। এই বিষয়টা তোমরা মাথায় রাখিও। যখন বলবে জাত কি তখন দিবে কায়স্থ, আর যখন বলবে বংশ কি তখন দিবে মিত্তির বংশ। তাহার হাতের উল্টো পিঠ দিয়া জর্জর করিয়া রক্ত পড়ছিল, এখানে কার হাতের কথা বলা হয়েছে? এখানে মৃত্যুঞ্জয়ের হাতের কথা বলা হয়েছে। দুশুনি হলো বাঁশের জুড়ি। বাঁশের এক ধরনের জুড়িকে দুশুনি বলা হয়। রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসবো কি, কথাটি কার? কথাটি হচ্ছে বিলাসীর। বিলাসী লেখককে বলেছিল, নেরাকে বলেছিল যে রাস্তা পর্যন্ত তোমাকে কি রেখে আসবো। বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় মাসিক ভারতীয় পত্রিকার কোন সংখ্যায়? বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় মাসিক ভারতীয় পত্রিকার বৈশাখ সংখ্যায় 1325 খ্রিস্টাব্দে। এটার আনসার হচ্ছে এ নম্বর। বিলাসী গল্পে 19 শতকের যে সমাজ সংস্কারের কথা আছে তার নাম কি? তার নাম হচ্ছে ভূদেবচন্দ্র মুখোপাধ্যায়। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় হুবহু আসতে পারে। মৃত্যুঞ্জয়কে দংশন করেছিল খরিশ গুক্র। কোন সাপ দংশন করেছিল? মৃত্যুঞ্জয়কে খরিশ গুক্র সাপ ধ্বংস করেছিল। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় হারিশ গুক্র দেওয়া আছে, বানানটা একটু ভুল আছে, এটা হবে খরিশ গুক্র। যমরাজ মৃত্যুঞ্জয়ের সাথে সুবিধা করতে পারেনি কেবল কার জুড়ে? বিলাসীর জুড়ে। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী প্রশ্নটা রিপিট হয়ে গেছে, এটার আনসার হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অপরাজিতা গল্প থেকে তোমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে এমসিকিউ গুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে, এরকম কয়েকটি এমসিকিউ এখন আমরা সলভ করার চেষ্টা করব। তো প্রথম কোয়েকশনটি দেখো, হরিষের বর্ণনা অনুসারে কানপুরের মেয়েটি কেমন? হরিষের বর্ণনা অনুসারে কানপুরের মেয়েটি হচ্ছে কাঁসা। আমরা দেখতে পাই অপরিচিতা গল্পে অনুপমের বন্ধু হরিশ ও বলে যে মেয়ে যদি বলিস একটা কাঁসা মেয়ে আছে, এই জায়গায় কাঁসা বলতে পাত্রীর উপযুক্ততাকে বোঝানো হচ্ছে। 2 নম্বর কোয়েকশনটি দেখো, অপরিচিতা গল্প কোন পুরুষের জবানিতে লেখা? অপরিচিতা গল্পটি উত্তম পুরুষের জবানিতে লেখা। অপরিচিতা গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? অপরিচিত গল্পটি প্রথম প্রকাশিত হয় সবুজ পত্রিকায়। শৈশবে অনুপম কেমনভাবে মানুষ হয়েছে? শৈশবে অনুপম অনাদরে মানুষ হয়েছে, নাকি আদরে মানুষ হয়েছে, নাকি কঠোর শ্রমে মানুষ হয়েছে? অবশ্যই অনেক বেশি আদরে মানুষ হয়েছে। অনুপমের শ্বশুরবাড়িতে কে বরযাত্রীদের সাথে অজস্র অভিনয় দেখাচ্ছিল? বরযাত্রীদের সাথে অজস্র অভিনয় দেখাচ্ছিল শম্ভুনাথের উকিল। আমার কন্যার গহনা চুরি করিব, একথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। উক্তিটিতে প্রকাশ পেয়েছে শম্ভুনাথ বাবুর আত্মমর্যাদাবোধ। মামা গরিব ঘরের মেয়েকে পছন্দ করতেন। উনি গরিব ঘরের মেয়েকে পছন্দ করতেন, এর মূল কারণ হচ্ছে চির অনুগত থাকবে বলে। প্রিয় শিক্ষার্থীরা, যদি ধনী ঘরের কন্যা হয় তাহলে তো তিনি চির অনুগত করে রাখতে পারবেন না, এজন্য তিনি গরিব ঘরের মেয়েকে পছন্দ করতেন। মামাকে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলার কারণ কি? এর প্রধান কারণ হচ্ছে প্রভাব। সানাই, ডুল ও কাশি এই 3 প্রকার বাদ্যযন্ত্রের সৃষ্ট ঐকতানকে কি বলে? রসন চৌকি। অপরিচিত গল্পে লেখক মূলত কি প্রকাশ করতে চেয়েছেন? অপরিচিত গল্পে লেখক মূলত প্রকাশ করতে চেয়েছেন তৎকালীন যৌতুক প্রথা। অপরিচিত গল্প পড়লে আমরা বুঝতে পারি যে রবীন্দ্রনাথ ঠাকুর যৌতুক প্রথা নিয়ে আলোচনা করেছেন। তিনি যৌতুক প্রথার এই বিষয়টা তুলে ধরেছেন। অপরিচিতা গল্পে কল্যাণীর বিয়ে না করার কারণ কি? কল্যাণীর বিয়ে না করার কারণ হচ্ছে আত্মমর্যাদাবোধ।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী কোয়েকশনটি দেখো। অপরিচিত গল্পে বিয়ের অনুষ্ঠানে গহনা মাপার মধ্য দিয়ে কি প্রকাশ পেয়েছে? হীনমন্যতা প্রকাশ পেয়েছে। আসল জমাতে অদ্বিতীয়কে, আসল জমাতে অদ্বিতীয় হচ্ছে হরিশ। আমার অপরিচিত গল্পে দেখতে পাই যে হরিশ হচ্ছে একটু রসিক টাইপের মানুষ, সে আসল জমাতে অদ্বিতীয়। পরবর্তী কোয়েকশনটি দেখো। অনুপমের বাবার প্রথম অবকাশ কি ছিল? অনুপমের বাবার প্রথম অবকাশ ছিল মৃত্যু। তবুও ইয়ার বিশেষ মূল্য আছে। এখানে মূল্য বলতে কি বোঝানো হয়েছে? এই জায়গায় মূল্য বলতে বোঝানো হয়েছে অনুপমের জীবনকে। এই জায়গায় আনসার হবে অনুপমের জীবনের। বাংলা কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন? 22শে শ্রাবণ 1348 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত যৌতুক প্রথার বিরুদ্ধে নারী পুরুষের সম্মিলিত প্রতিবাদ ফুটে উঠেছে অপরিচিত গল্পে। আমরা অপরিচিত গল্পে দেখতে পাই যে রবীন্দ্রনাথ ঠাকুর যৌতুক প্রথার বিরুদ্ধে নারীদের পুরুষের সম্মিলিত প্রতিবাদের চিত্র তুলে ধরেছেন। 19 নম্বর প্রশ্নটি দেখো। কল্যাণীর বিয়েতে অস্বীকৃতি ও মেয়েদের শিক্ষাব্রত গ্রহণ করায় পাঠকের চোখে তার কোন বৈশিষ্ট্য ধরা পড়েছে? এটার আনসার হচ্ছে মূল্যবোধ। 19 নম্বরের আনসার হচ্ছে মূল্যবোধ। অপরিচিত গল্পের বিশেষ দিক কোনটি? অপরিচিত গল্পের সবচেয়ে বিশেষ দিক হচ্ছে নারীর ব্যক্তিত্বের জাগরণ। তালাকপ্রাপ্ত রহিমা বাপের বাড়িতে ফিরে এসে দর্জির কাজ শুরু করে। রহিমার সাথে কল্যাণীর মিল কোথায়? রহিমার সাথে কল্যাণীর মিল হচ্ছে আত্মপ্রত্যয়। কল্যাণী যেমন আত্মপ্রত্যয়, ঠিক একইভাবে রহিমা এই জায়গায় আত্মপ্রত্যয়ী। পরবর্তী কোয়েকশনটি দেখো। কল্যাণীর মাতৃআজ্ঞা বলতে কি বোঝানো হয়েছে? কল্যাণীর মাতৃআজ্ঞা বলতে বুঝিয়েছে নারী শিক্ষার ব্রত গ্রহণ করা। এটার আনসার হচ্ছে নারী শিক্ষা ব্রত। আপনারা আমাদের গাড়িতে আসুন না, এখানে জায়গা আছে। উক্তিটি কার? উক্তিটা হচ্ছে কল্যাণীর। অপরিচিত গল্পে আমরা দেখতে পাই অনুপম তার মাকে নিয়ে তীর্থে ভ্রমণের জন্য বের হয়েছিল। তখন তারা যে গাড়িটিতে উঠেছিল সেই গাড়িটিতে হয়তো বা জায়গা ছিল না, এই জন্য কল্যাণী বলছিল যে আপনারা আমাদের গাড়িতে আসুন, এখানে জায়গা আছে। এই জায়গায় আনসার হবে কল্যাণীর। অপরিচিত গল্পে অনুপমের মামার মুখ লাল হয়ে উঠল কেন? এর মূল কারণ হচ্ছে অপমানে। অপমানে অপরিচিত গল্পে অনুপমের মামার মুখ লাল হয়ে গেল। তাহার বিনয়টা অজস্র নয়। এখানে বিনয় বলতে কার বিনয়কে বোঝানো হয়েছে? এখানে বিনয় বলতে শম্ভুনাথ বাবুর বিনয়কে বোঝানো হয়েছে। 26 নম্বর প্রশ্ন হচ্ছে সুপুরুষ বটে। এ জায়গায় সুপুরুষ বলতে শম্ভুনাথ সেনকে বোঝানো হয়েছে। কল্যাণীর বাবা বিয়ের কতদিন আগে অনুপমকে আশীর্বাদ করতে যান? এটার আনসার হচ্ছে 3 দিন আগে। এই কোয়েকশনটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। কাটি শোনা বটে বলতে বিনয় দাদা কিসের প্রতি ইঙ্গিত করেছেন? পাত্রীর উপযুক্ততা। প্রিয় শিক্ষার্থীরা, অপরিচিত গল্পে আমরা দেখতে পাই অনুপমের পিসত্ত ভাই বিনয় দাদা উনি পাত্রীকে দেখে আসেন এবং দেখে এসে বলেন, মন্দ নহে, কাটি শোনা বটে। এই জায়গায় কাটি শোনা বলতে তিনি পাত্রীর উপযুক্ততাকে বোঝাচ্ছেন। 29 নম্বর কোয়েকশনটি দেখো। অপরিচিত গল্পে কারা পশ্চিমে গিয়ে বাস করার উল্লেখ করা রয়েছে? এটা হচ্ছে শম্ভুনাথ বাবুর বা শম্ভুনাথ সেনের। কলকাতায় এসে অনুপমের মন উতলা করে দিল কে? কলকাতায় এসে অনুপমের মন উতলা করে দিল তার বন্ধু হরিশ। 31 নম্বর প্রশ্নটি দেখো। বিহাই সম্প্রদায়ের আর যাই হোক কি তাকাদুষের? তেজ তাকাদুষের। এটার আনসার হচ্ছে ডি নম্বর। ধনির কন্যা মামার অপছন্দ কেন? ধনির কন্যা অপছন্দ এর কারণ হচ্ছে মাথা উঁচু করে চলবে বলে। অপরিচিত গল্পে আমরা দেখতে পাই অনুপমের মামা ধনী ঘরে কন্যাকে পছন্দ করেন না, কারণ মাথা উঁচু করে চলবে বলে। তিনি চান সব জায়গায় প্রভাব কাটাতে, এজন্য তিনি গরিব ঘরে মেয়েকে পছন্দ করেন। 33 নম্বর প্রশ্নটি দেখো। কিসের মতো করে অনুপমের মামা সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুইয়া লইয়াছেন? উত্তর হচ্ছে ফলগুর বালির মতো। এই জায়গায় ফক্কর না, এই জায়গা হচ্ছে ফলগুর বালির মতো। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় বানানটি একটু ভুল হয়েছে। এটার আনসার হবে ফলগুর বালির মতো। অপরিচিত গল্পে মামার সাথে অনুপমের বয়সের পার্থক্য কত ছিল? অপরিচিত গল্পে আমরা দেখতে পাই অনুপমের সাথে মামার বয়সের পার্থক্য ছিল বছর 6। পরিবারে অনুপমের আসল অভিভাবককে? পরিবারে অনুপমের আসল অভিভাবক হচ্ছে মামা। আমার পুরোপুরি বয়স হইল না, ও কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? কথাটি দ্বারা বোঝানো হয়েছে পরমুখাপেক্ষী হওয়া। এটার আনসার কি? এটার আনসার হচ্ছে সি নম্বর। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী কোয়েশনটি দেখো। 37 নম্বর কোয়েশনটি দেখো। এটা একটু ভুল হয়েছে। এটা এরকম হবে যে অনুপমের মা কেমন ঘরের মেয়ে? আনসার হচ্ছে গরিব ঘরের মেয়ে। অনুপমের বাবা নিজের উপার্জিত টাকা বুক করতে পারলেন না কেন? অনুপমের বাবা নিজের উপার্জিত টাকা বুক করার না কারণ হচ্ছে তিনি কেবল উপার্জনে ব্যস্ত ছিলেন। একটা সময় পর তিনি মৃত্যুবরণ করেন। অনুপমকে শিমুল ফুলের সঙ্গে কে তুলনা করেছেন? অনুপমকে পণ্ডিত মশাই শিমুল ফুলের সঙ্গে তুলনা করেছেন। এই জায়গায় তোমরা একটা বিষয় মাথায় রাখিও, অনুপমকে পণ্ডিত মশাই শিমুল ফুল এবং মাখাল ফলের সঙ্গে তুলনা করেছেন। মাখাল ফল হচ্ছে এমন একটি ফল যার হচ্ছে বাইরে সুন্দর কিন্তু ভিতরে খাঁটাযুক্ত, অর্থাৎ প্রয়োজনের সময় গুণহীন এই ফলটি। টাট্টার সম্পর্কটা স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে শম্ভুনাথ বাবুর। টাট্টার সম্পর্কটা স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই, এই উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে? এটার আনসার হচ্ছে বলিষ্ঠতা। পরবর্তী কোয়েকশনটি দেখো। অনুপম তার মামাকে ফাল্গুয়ে বালি বলার কারণ কি? কারণ হচ্ছে পরিবারের সর্বময় কর্তা। এটার আনসার হচ্ছে পরিবারের সর্বময় কর্তা। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে বড়। কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? কথাটি দ্বারা বোঝানো হয়েছে জীবন তুচ্ছ। এই কথাটি বলা হয়েছে অনুপমকে কেন্দ্র করে। তবুও এর বিশেষ মূল্য আছে। এখানে মূল্য বলতে অনুপমের জীবনের মূল্যকে বোঝানো হয়েছে। কথাটি এরকম ছিল যে এ জীবন না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে বড়, তবুও এর একটি বিশেষ মূল্য রয়েছে। পরবর্তী কোয়েকশনটি দেখো। অপরিচিত গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে যায় কে? অপরিচিত গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে যায় বিনু দাদা। বিনু দাদা হচ্ছে অনুপমের পিসত্ত ভাই। অপরিচিত গল্পে আমরা দেখতে পাই যে বিনু দাদা কল্যাণীকে আশীর্বাদ করে আসে
অনুপমকে বলে যে মন্দ নহে কাটি শোনা বটে। এই জায়গায় সে পাত্রীর যে উপযুক্ততা এই বিষয়টাকে বোঝানো হয়েছে। মেয়ের বিয়ে হইবে না এ বয় যার মনে মনে নাই তার শান্তির উপায় কি। উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে? উক্তিটিতে প্রকাশ পেয়েছে শম্ভুনাথ বাবুর সাহসিকতা। এই জায়গায় আনসার হবে সি নম্বর। আমার বাক্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নেই। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় বানানটা একটু ভুল হয়েছে, এটা হবে পঞ্চস্বরের। অর্থাৎ এই জায়গায় কি বোঝানো হয়েছে? এই জায়গায় বোঝানো হয়েছে বিয়ের সঙ্গে প্রেমের কোনো বিরোধ নেই। এই জায়গায় আনসার হবে এ নম্বর। পরবর্তী কোয়েকশনটি দেখো। কলিকাতার বাইরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকে মামা আনন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন। অপরিচিতা গল্পের এই উক্তিটিতে মামার চরিত্রের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা হলো কূপমণ্ডুকতা। এর আনসার হচ্ছে কূপমণ্ডুকতা। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। অপরিচিত গল্পে কল্যাণী কোন স্টেশনে নেমেছিল? কল্যাণী কানপুর স্টেশনে নেমেছিল। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নগুলো কিন্তু হুবহু কমন পেয়ে যেতে পারো, তাই তোমরা মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করিও। অপরিচিত গল্পে শম্ভুনাথ সেনের পেশা কি ছিল? শম্ভুনাথ সেনের পেশা ছিল চিকিৎসা। আমরা দেখতে পাই যে শম্ভুনাথ সেন ছিলেন একজন ডক্টর। এই জায়গায় তোমাদেরকে আরো কয়েকটা বিষয় বলে রাখি। অপরিচিত গল্পে অনুপমের বাবা ছিলেন একজন উকিল, শম্ভুনাথ সেন ছিলেন, এবং শম্ভুনাথ সেনের একজন বন্ধু ছিল, তিনিও ছিলেন উকিল। পরবর্তী কোয়েকশনটি দেখো। অপরিচিত গল্পে রেল কর্মচারী কতটি টিকিট বেঞ্চে ঝুলিয়েছিল? উত্তর হচ্ছে 2টি। এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। শ্বশুরের সামনে অনুপমের মাথা হেট করে রাখার কারণ কি? কারণ হচ্ছে মামার গহনা পরখ করা। যখন শেখ রানী মামার গহনা পরখ করেছিলেন তখন অনুপমের কি হয়েছিল? শ্বশুরের সামনে মাথা হেট হয়ে গিয়েছিল। 6 নম্বর প্রশ্নটি দেখো। কোন ঘটনাকে অপরিচিত গল্পের শীর্ষ মুহূর্ত বলা হয়? এটার আনসার হচ্ছে সি নম্বর। শম্ভুনাথ কর্তৃক কন্যা সম্প্রদানে অসম্মতি। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? তিনি 1861 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 1941 খ্রিস্টাব্দে। অনুপমের বাবার প্রথম অবকাশ কি ছিল? এটা ছিল মৃত্যু। অপরিচিত গল্পে অনুপমের আসল অভিভাবক কে? আসল অভিভাবক হচ্ছে মামা। অনুপমের মামার কোন ধরনের কন্যা পছন্দ নয়? ধনীঘরের কন্যা পছন্দ নয়। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় কয়েকটি প্রশ্ন রিপিট হয়ে গেছে। অপরিচিত গল্পে আসল জমাতে অদ্বিতীয় কে? হরিশ, তা আমরা একটু আগে দেখে এসেছি। অপরিচিত গল্পে গল্প বলায় পটুকে? গল্প বলায় পটু হচ্ছে বিনু দাদা। বিনু দাদার বাসাটা কিন্তু অত্যন্ত আট। যেখানে মানুষ বলে চমৎকার সেখানে তিনি বলেন চলনসই, অর্থাৎ তার বাসাটা অত্যন্ত আট। অপরিচিত গল্পে ষোড়শ রচনার গুণ কার রয়েছে? এটা হচ্ছে হরিশের। অপরিচিত গল্পে আমরা দেখতে পাই হরিশ হচ্ছে রসিক টাইপের মানুষ। কলিকাতার বাইরে বাকি যে পৃথিবীটা আছে সমস্ত পৃথিবীটাকে আনন্দমান। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা রিপিট হয়ে গেছে, এর আনসার হচ্ছে কূপমণ্ডুকতা। একটু আগে আমরা দেখে এসেছি। অপরিচিত গল্পে এটাই প্রশ্ন রিপিট হয়ে গেছে। তিনি কোনো মতেই কারো কাছে টকবেন না। তিনি বলতে এই জায়গায় অপরিচিত গল্পে কাকে বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে অনুপমের মামাকে। তিনি কারো কাছে টকবেন না কিন্তু অন্যকে তিনি টকাবেন, এরকম অনুভব আমরা দেখতে পাই অনুপমের মামার ক্ষেত্রে। অনুপমের মামা সাথে করে শেখরা নিয়ে যাওয়ার কারণ কি? এর কারণ হচ্ছে বিশ্বাসের অভাব। অপরিচিত গল্পে আমরা দেখতে পাই অনুপমের মামা শেখরাকে নিয়ে যান বিয়ের বাড়িতে। কেন নিয়ে যান? গহনা পরখ করে দেখার জন্য। তো এটার মূল কারণ হচ্ছে বিশ্বাসের অভাব। বিশ্বাস না থাকার কারণেই তিনি এই কাজটি করেন। পরবর্তী কোয়েকশনটি দেখো। অপরিচিত গল্পে বিয়ের অনুষ্ঠানে কন্যার গহনা মাপার মধ্য দিয়ে মামার কোন মনোভাব প্রকাশ পেয়েছে? উত্তর হচ্ছে হীনমন্যতা। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী কোয়েকশনটি রিপিট হয়ে গেছে, এর আনসার হচ্ছে আত্মমর্যাদাবোধ। 71 নম্বর প্রশ্নটি দেখো। কোন ঘটনায় অনুপমের মন ফুলকের আবেশে ভরে গিয়েছিল? এটার আনসার হচ্ছে বিবাহ না করতে কল্যাণীর পণ। অপরিচিত গল্পে কল্যাণীর বিয়েতে কোন রঙের শাড়ি পরেছে বলে অনুপম কল্পনা করে? এটা হচ্ছে লাল রঙের শাড়ি। কল্যাণীকে বিয়ে না দেওয়ার কারণ কি? কল্যাণীকে বিয়ে না দেওয়ার কারণ হচ্ছে আত্মসম্মানবোধ। অপরিচিত গল্পে কল্যাণী মাতৃজ্ঞা বলতে কি বুঝিয়েছে? মাতৃজ্ঞা বলতে মায়ের আদেশ বুঝিয়েছে, নাকি মায়ের অনুরোধ বুঝিয়েছে, নাকি দেশ সেবায় আত্মত্যাগ বুঝিয়েছে, নাকি নারীর শিক্ষাব্রত বুঝিয়েছে? নারীর শিক্ষাব্রত বুঝিয়েছে। তোমরা ভুল করে আবার মায়ের আদেশ দিও না। অপরিচিত গল্পে কল্যাণীর বিয়ে না করার সিদ্ধান্তের কারণ কি ছিল? এটা হচ্ছে আত্মমর্যাদাবোধ। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো ছিল অপরিচিত গল্প থেকে খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। এই এমসিকিউ গুলো যদি তোমরা ভালোভাবে পড়তে পারো ইনশাল্লাহ তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। এখন আমরা আলোচনা করব আমার পথ নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, আমার পথ থেকে তোমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো অর্থাৎ তোমাদের পরীক্ষায় যে এমসিকিউ গুলো আসতে পারে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। প্রথম কোয়েশ্চনটি দেখো। আমার পথ প্রবন্ধনে কোনটিকে আমাদের নিষ্ক্রিয় করে ফেলার কারণ বলে মনে করা হয়েছে? পরাবলম্বন। অন্যের প্রতি নির্ভর করা আমাদেরকে কি করছে? নিষ্ক্রিয় করে ফেলছে। একেই বলে সবচেয়ে বড় দাসত্ব। উক্তিটি দ্বারা আমার পথ প্রবন্ধনের কোন দিকটি নির্দেশ করে? উক্তিটি দ্বারা পরাবলম্বনকে নির্দেশ করে। আমার পথ দেখাবে আমার সত্য। এই বাক্যে ফুটে উঠেছে, এই বাক্যে কি ফুটে উঠেছে? এই বাক্যে ফুটে উঠেছে আত্মপ্রত্যয়। আমার পথ দেখাবে আমার সত্য, অর্থাৎ এই জায়গায় বোঝানো হচ্ছে নিজের প্রতি নিজের বিশ্বাস, যেটাকে আত্মপ্রত্যয় বলা হয়। কত সালে কাজী নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে আনা হয়? 1972 সালে। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আমার পথ প্রবন্ধনে মূলত কোন দিকটি প্রকাশ পেয়েছে? এটা হচ্ছে সত্যের স্বরূপ। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে সত্যের স্বরূপ। আমার পথ প্রবন্ধ অনুসারে কিভাবে সত্যকে পাওয়া যায়? ভুলের মধ্য দিয়ে গিয়ে। এটার আনসার হচ্ছে ভুলের মধ্য দিয়ে গিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, এই 4টা অপশনের মধ্যে যদি কোথাও থাকতো যে ভুল থেকে শিক্ষা গ্রহণ করে, তখন কিন্তু ভুলের মধ্য দিয়ে গিয়ে এটা আনসার হতো না, আনসার হতো ভুল থেকে শিক্ষা গ্রহণ করে। তো তোমরা একটা বিষয় খেয়াল রাখবে যে ভুলের মধ্য দিয়ে গিয়ে নাকি ভুল থেকে শিক্ষা গ্রহণ করে।
যখন কোনো অপশনে তুমি দেখবে ভুল থেকে শিক্ষা গ্রহণ করে, তখন তোমরা সেটা আনসার দিয়ে দিবে। তো যেহেতু এই জায়গায় সেই অপশনটি নাই, তাহলে আমরা আনসার দেব ভুলের মধ্য দিয়ে গিয়ে। নজরুলের মতে আত্মাকে চিনলে কি আসে? নজরুলের মতে আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে, অর্থাৎ নিজের প্রতি নিজের বিশ্বাস আসে। পরবর্তী কোয়েকশনটি দেখো, আমার পথ প্রবন্ধনে প্রাবন্ধনিক কিভাবে নিজেকে কর্ণধার করে তুলেছেন? এটা আনসার হচ্ছে আত্মসত্তা অর্জনের মাধ্যমে, নিজের আত্মসত্তা অর্জনের মাধ্যমে। আমার পথ প্রবন্ধ অনুসারে প্রকৃত বিদ্যুকে, প্রকৃত বিদ্যু হচ্ছে যে মিথ্যাকে ভয় পায়। এটার আনসার হচ্ছে 2 নম্বর। কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সাহিত্যের বৈশিষ্ট্য কি? প্রথমটা হচ্ছে সংস্কার চেতনাজাত, আর একটা হচ্ছে আত্মঅহমিকার উজ্জ্বল। পরবর্তী কোয়েকশনটি দেখো, আমার পথ প্রবন্ধ অনুসারে সত্যকে কিসের মধ্যে দিয়ে পাওয়া যায়? আনসার হচ্ছে ভুলের মধ্যে দিয়ে গিয়ে। ভুলের মধ্যে দিয়ে গিয়ে, ভুল থেকে শিক্ষা গ্রহণ করার মাধ্যমে। আমার পথ প্রবন্ধে নিচের কোন বৈশিষ্ট্য বিদ্যমান? আনসার হচ্ছে সত্যের পথ। সত্যের পথ বিদ্যমান। ভুলের মধ্য দিয়ে গিয়ে কিভাবে সত্যকে পাওয়া যায়? ভুল থেকে শিক্ষা গ্রহণ করে, ভুল থেকে শিক্ষা গ্রহণ করার মাধ্যমে। এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নটা ভালোভাবে পড়ার চেষ্টা করিও। ভুলের মধ্যে সত্যকে পাওয়ার উপায় হলো ভুল থেকে শিক্ষা নেওয়া আর হচ্ছে আত্মসচেতনতা। এই দুটি হচ্ছে আনসার। তাহলে আনসার হবে 1 ও 3। ড্যাশ চিনলে আত্মনির্ভরতা আসে। বাক্যটিতে শূন্যস্থানে কি হবে? আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে। যখন তুমি নিজের আত্মাকে চিনবে, যখন তুমি নিজেকে চিনবে, তখনই আত্মনির্ভরতা আসবে। কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সাহিত্যের বৈশিষ্ট্য হলো, প্রিয় শিক্ষার্থীরা এই প্রশ্নটা আমরা একটু আগেই দেখিয়েছি, এটা আবার রিপিট হয়ে গেছে। মানুষ কখন আপন সত্য ছাড়া আর কাউকে কুর্নিশ করে না? এটার আনসার হচ্ছে নিজেকে চিনলে। মানুষ যখন নিজেকে চিনে, তখন মানুষ আপন সত্য ছাড়া আর কাউকে কুর্নিশ করে না। কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন? কাজী নজরুল ইসলাম 1899 সালে জন্মগ্রহণ করেন। আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক নিজের পরিচয় দিয়েছেন কি হিসাবে? নিজের পরিচয় দিয়েছেন অভিশাপ রথের সারথি হিসাবে। এটার আনসার হচ্ছে অভিশাপ রথের সারথি হিসাবে। পরবর্তী কোয়েকশনটি দেখো, কাজী নজরুল ইসলাম কোনটিকে নমস্কার জানিয়েছেন? সত্যকে তিনি নমস্কার জানিয়েছেন। কাকে চিনলে আত্মনির্ভরতা আসে? আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে। স্বাধীনতার জন্য করণীয় হচ্ছে আত্মনির্ভরশীল হতে হবে, আমাদেরকে আত্মনির্ভরশীল হতে হবে। গোলামি ভাব ছেড়ে আমাদেরকে আত্মনির্ভরশীল হতে হবে। কোন বই নজরুলকে বিপদে নিয়ে যাবে না? রাজবই কিংবা লুকোবই। আমরা আমার পথ প্রবন্ধে একটা লাইন দেখতে পাই, সেটা হচ্ছে রাজবই কিংবা লুকোবই, কোনো বই আমাকে বিপদে নিয়ে যেতে পারবে না। এটার আনসার হচ্ছে রাজবই কিংবা লুকোবই। আমার পথ প্রবন্ধ অনুসারে আমরা পরাধীন যে কারণে, এটার আনসার হচ্ছে 2 নম্বর। কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ কোনটি? এটার আনসার হচ্ছে রুদ্রমঙ্গল। আমার পথ প্রবন্ধে মহাত্মা গান্ধীর কোন শিক্ষাটির কথা উল্লেখ করা হয়েছে? স্বাবলম্বন। কাজী নজরুল ইসলামের মতে মানুষের অমর্যাদা হয় কিসে? কাজী নজরুল ইসলামের মতে মানুষের অমর্যাদা হয় মিথ্যা বিনয়ে। মিথ্যা বিনয় দেখালে মানুষের অমর্যাদা হয়। পরবর্তী কোয়েকশনটি দেখো, আমার পথ প্রবন্ধ অনুসারে ভুলের মাধ্যমে সত্যকে পাওয়ার উপায় হলো নিজের ভুল স্বীকার করে নেওয়া। এটার আনসার হচ্ছে নিজের ভুল স্বীকার করে নেওয়া। কুর্নি শব্দের অর্থ কি? কুর্নি শব্দের অর্থ অভিবাদন। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কুর্নি শব্দের অর্থ কি? কুর্নি শব্দের অর্থ অভিবাদন। আমার পথ প্রবন্ধে কি ফুটে উঠেছে? আমার পথ প্রবন্ধে ফুটে উঠেছে সত্যের স্বরূপ। এটার আনসার হচ্ছে সত্যের স্বরূপ। এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। কাজী নজরুল ইসলামের মতে কোনটি সত্যের শিক্ষাকে নিভিয়ে দিতে পারে? এটার আনসার হচ্ছে মিথ্যা। মিথ্যা সত্যের শিক্ষাকে নিভিয়ে দিতে পারে। কবি কাজী নজরুল ইসলামের মতে স্বাধীনতা অর্জনের জন্য আমাদের করণীয় কি? আত্মনির্ভরশীল হওয়া। এটার আনসার হচ্ছে আত্মনির্ভরশীল হওয়া। আমাদেরকে আগে নিজের প্রতি নিজের বিশ্বাস রাখতে হবে, নিজের প্রতি নিজের নির্ভরশীল হতে হবে। আগুনের ঝান্ডা অর্থ কি? আগুনের ঝান্ডা হচ্ছে অগ্নি পতাকা। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিকের মতে খুব বেশি বিনয় দেখাতে গেলে কি হয়? অতিরিক্ত বিনয় দেখাতে গেলে নিঃসত্যকে অস্বীকার করা হয়। লেখক কিসের অভিনয়কে মেনে নিয়েছেন? লেখক সত্যের অভিনয়কে মেনে নিয়েছেন। গান্ধীজির শেখানো নিজের ওপর অটুট বিশ্বাস বলতে আমার পথ প্রবন্ধে বোঝানো হয়েছে আত্ম অহংকার, আত্মজাগরণ, আত্মপ্রতারণা নাকি আত্মস্বীকারোক্তি। এটার আনসার হচ্ছে আত্মজাগরণ। পরবর্তী কোয়েকশনটি দেখো, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু দিবস কোনটি? এটা হচ্ছে 12ই ভাদ্র। তিনি 12ই ভাদ্র মৃত্যুবরণ করেন। আমার পথ প্রবন্ধে লেখকের কর্ণধার কে? লেখকের কর্ণধার লেখক নিজেই। আমার পথ প্রবন্ধে প্রথমে আমরা দেখতে পাই তিনি বলেন যে আমার কর্ণধার আমি, আমার পথ দেখাবে আমার সত্য। এই জায়গায় আমার কর্মধার আমি বলতে তিনি নিজেকে বোঝাচ্ছেন। আমার পথ প্রবন্ধ অনুযায়ী খুব বেশি বিনয় আমাদেরকে কি করে? আমাদেরকে পরাধীন করে ফেলে। এর আনসার হচ্ছে পরাধীন। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী প্রশ্নটি রিপিট হয়ে গেছে, আমরা একটু আগেই সেটা আলোচনা করেছি। আমি আছি এই কথা না বলে আমরা বলতে লাগলাম গান্ধীজি আছেন। এই বাক্যে ভারতবাসীর যে প্রবণতা লক্ষণীয় তা হচ্ছে পরাবলম্বন, মানে অন্যের প্রতি বিশ্বাস, নিজের প্রতি কোনো বিশ্বাস নেই, অন্যের প্রতি নির্ভরশীল বা বিশ্বাস হওয়া। পরবর্তীটা হচ্ছে নিষ্ক্রিয়তা। আনসার হচ্ছে 1 ও 2। আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে বলতে কি বোঝানো হয়েছে? এটা হচ্ছে স্বনির্ভরতা, অর্থাৎ নিজের প্রতি নিজের বিশ্বাস বা নিজের প্রতি নিজের নির্ভরশীলতা। আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম নিজেকে নিজের ক্ষেত্রে তুলনা করেছেন কর্ণধার হিসাবে আর হচ্ছে কান্ডারি হিসাবে। আমার পথ প্রবন্ধ অনুসারে নিষ্ক্রিয়তার ফল হলো গোলামি। ব্যক্তি সেই দিনই আত্মনির্ভর হবে যেদিন সে কি করতে পারবে? যেদিন সে আত্মাকে চিনবে আর হচ্ছে নিজের সত্তাকে জানবে। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো এই জায়গায় একটি উদ্দীপক দেয়া আছে, আমি উম্মাদ, আমি চিনেছি আমারে, আজকে আমারে খুলিয়া গিয়াছে সব বাদ। উদ্দীপকটি আমার পথ প্রবন্ধের যে দিকটি প্রকাশ পেয়েছে তা হচ্ছে সত্যকে চেনা, আত্মবিশ্বাস অর্জন করা আর হচ্ছে আত্মদম্ভ।
তো এই জায়গায় তিনটাই হচ্ছে আনসার। পরবর্তী কোয়েকশনটি দেখো, আমার পদ প্রবন্ধে লেখক কাকে দাসত্ব বলেছেন? পরাবলম্বনকে দাসত্ব বলেছেন। আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে কেন? এটার আনসার হচ্ছে মানুষের আত্মশক্তি বৃদ্ধি পায় বলে। মানুষের আত্মশক্তি বৃদ্ধি পায় বলে আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে। মিথ্যা বিনয়ের চেয়ে বেশি ভালো কি? মিথ্যা বিনয়ের চেয়ে ভালো অহংকার। কাজী নজরুল ইসলাম বলেছেন যে মিথ্যা বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষিক অনেক ভালো। আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে, কথাটি কে বলেছেন? কথাটি বলেছেন কাজী নজরুল ইসলাম। আমার পদ প্রবন্ধের লেখক কাকে নমস্কার জানিয়েছেন? আমার পদ প্রবন্ধের লেখক সত্যকে নমস্কার জানিয়েছেন। পরবর্তী কোয়েকশনটি দেখো, মানব ধর্মই সবচেয়ে বড় ধর্ম, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে কাজী নজরুল ইসলামের। আনসার হচ্ছে কাজী নজরুল ইসলাম। আমার পদ প্রবন্ধে পথ প্রদর্শক কে? আমার পথ প্রবন্ধের পথ প্রদর্শক হচ্ছে সত্য। আমার পথ প্রবন্ধে আমরা দেখতে পাই কাজী নজরুল ইসলাম বলেছেন আমার পথ দেখাবে আমার সত্য। এই জায়গায় পথ প্রদর্শক হচ্ছে সত্য। পরবর্তী কোয়েকশনটি দেখো, যার নিজের ধর্মে বিশ্বাস আছে, যে নিজের ধর্মকে সত্য চিনেছে, সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না। বাক্যটি কোন রচনা থেকে সংকলিত? আমার পথ প্রবন্ধ থেকে সংকলিত। তোমরা একটা বিষয় মাথায় রেখো যে আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে। কাজী নজরুল ইসলামের মতে নিচের কোনটি আমাদের নিষ্ক্রিয় করে ফেলে? পরাবলম্বন আমাদেরকে নিষ্ক্রিয় করে ফেলে। সম্মার্জনা শব্দের অর্থ কি? সম্মার্জনা শব্দের অর্থ ঘষে মেজে পরিষ্কার করা। সম্মার্জনা শব্দের অর্থ ঘষে মেজে পরিষ্কার করা। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা প্রকাশিত হয় কখন? কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা প্রকাশিত হয় 1922 সালে। আমার পথ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্ভুক্ত? এটা কি রুদ্রমঙ্গল, নাকি রাজবন্দির জীবনাবন্দী, যুগবাণী, নাকি দুর্দিনের যাত্রী? কোনটা হবে আনসার? প্রিয় শিক্ষার্থীরা, এটার আনসার হচ্ছে রুদ্রমঙ্গল। রাজবন্দির জবানবন্দি প্রবন্ধটি কার লেখা? এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা। লাঙ্গল পত্রিকার সম্পাদককে? লাঙ্গল পত্রিকার সম্পাদক হচ্ছেন কাজী নজরুল ইসলাম। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। বিশের বার্ষিক কাব্যগ্রন্থটি লিখেছেন কে? কাজী নজরুল ইসলাম বিশের বার্ষিক কাব্যগ্রন্থটি লিখেছেন। ভারত সরকার কাজী নজরুল ইসলামকে কখন কি উপাধিতে ভূষিত করে? ভারত সরকার কাজী নজরুল ইসলামকে 1960 সালে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমার পথ প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ। এই কয়েকটি এমসিকিউ গুলো যদি তোমরা ভালোভাবে পড়তে পারো, ইনশাল্লাহ এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। এখন আমরা মানব কল্যাণ নিয়ে আলোচনা করব। মানব কল্যাণ থেকে তোমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো নিয়ে এখন আলোচনা করব। প্রথম কোয়েকশনটি দেখো, লেখক আবুল ফজলের মতে মানব কল্যাণ কোনটি? লেখক আবুল ফজলের মতে মানব কল্যাণ হচ্ছে মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস। এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। রিলেশনশিপ ইজ দ্য ফাউন্ডামেন্টাল ট্রুথ অফ দ্য ওয়ার্ল্ড অফ অ্যাপিয়ারেন্স। এই উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। পরবর্তী কোয়েকশনটি দেখো, কিসের অভাবে মানব কল্যাণ কথাটি স্রেফ মানব অপমানে পরিণত হচ্ছে? আনসার হচ্ছে মর্যাদার স্বীকৃতির অভাবে। মর্যাদার স্বীকৃতির অভাবে মানব কল্যাণ কথাটি স্রেফ মানব অপমানে পরিণত হচ্ছে। যে যে কাজের মাধ্যমে মানব কল্যাণ সাধিত হতে পারে, মানবিক চেতনার বিকাশ আর হচ্ছে মানুষের মর্যাদাবোধ বৃদ্ধি। আমাদের প্রচলিত ধারণা আর চলিত কথায় মানব কল্যাণ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়? এর আনসার হচ্ছে সস্তা। পরবর্তী কোয়েকশনটি দেখো, মানব কল্যাণ কখন ফলপ্রসূ হয় না? মনুষ্যত্ব উপেক্ষিত হলে। মনুষ্যত্ব উপেক্ষিত হলে মানব কল্যাণ ফলপ্রসূ হয় না। তুমি অদম বলিয়া আমি উত্তম হইব না কেন? উক্তিটি কার? উক্তিটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। আবুল ফজলের সাহিত্যকর্মের অন্যতম মূল প্রতিপাদ্য কোনটি? আবুল ফজলের সাহিত্যকর্মের অন্যতম মূল প্রতিপাদ্য হচ্ছে স্বদেশ ও ঐতিহ্যপ্রীতি। আনসার কি? আনসার হচ্ছে স্বদেশ ও ঐতিহ্যপ্রীতি। মানব কল্যাণের সোপান রচনা করা কার দায়িত্ব? মানব কল্যাণের সোপান রচনা করা রাষ্ট্রের দায়িত্ব। এর আনসার হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। পরবর্তী কোয়েকশনটি দেখো, একটি উদ্দীপক দেয়া আছে, স্বর্গ করে নিজ রূপে অপরে শোভিত, বংশী করে নিজ স্বরে অপরে মোহিত। প্রিয় শিক্ষার্থীরা, বলছে যে উদ্দীপকের বিষয়বস্তু তোমার পরিচিত কোন রচনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ? এটা হচ্ছে মানব কল্যাণ। তো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে তোমাদের পরীক্ষায় যে বিষয়টা হতে পারে যে উদ্দীপক চেঞ্জ থাকতে পারে, তবে প্রশ্নের যে টাইপটা সেটা সেম হতে পারে। এই ধরনের প্রশ্ন হুবহু কমন না আসলেও এই ধরনের টাইপ তোমাদের কমন পড়বে। মানব কল্যাণ প্রবন্ধে উপরের হাত মানে কি? উপরের হাত মানে দাতা। মানব কল্যাণ প্রবন্ধে আমরা দেখতে পাই উপরের হাতকে দাতা এবং নিচের হাতকে গ্রহীতা হিসেবে উল্লেখ করা হয়েছে। মানব কল্যাণ প্রবন্ধটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া? মানব কল্যাণ প্রবন্ধটি লেখকের মানবতন্ত্র গ্রন্থ থেকে নেওয়া। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রাবন্ধিক আবুল ফজল কত সালে মানব কল্যাণ প্রবন্ধটি রচনা করেন? 1972 সালে। এর আনসার হচ্ছে 1972 সালে। আমাদের প্রচলিত ধারণা আর চলিত কথায় কোন কথাটা সস্তা ও মামুলি অর্থে ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে মানব কল্যাণ। আমাদের প্রচলিত ধারণা আর চলিত কথায় মানব কল্যাণ সস্তা ও মামুলি অর্থে ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আবুল ফজলের লেখা মিথ্যের আত্মহত্যা কোন জাতীয় গল্প? আবুল ফজলের লেখা মিথ্যের আত্মহত্যা ছোট গল্প। এটা একটি ছোট গল্প। নিচের কোনটি রয়েছে তা আবুল ফজল? সাহিত্য সংস্কৃতি সাধনা। এটার আনসার হচ্ছে সাহিত্য ও সংস্কৃতি সাধনা। পরবর্তী কোয়েকশনটি দেখো, সাহিত্য সংস্কৃতি ও জীবন রচনাটির লেখককে? এটার আনসার হচ্ছে আবুল ফজল। মানবতন্ত্র প্রবন্ধটির লেখককে? একটু আগে আমরা দেখলাম মানবতন্ত্র প্রবন্ধটির লেখক হচ্ছে আবুল ফজল। প্রতিটি মানুষের কল্যাণ কিসের সাথে সম্পর্কিত? প্রতিটি মানুষের কল্যাণ সমাজের ভালো মন্দের সাথে সম্পর্কিত। রেখাচিত্র কোন জাতীয় রচনা? প্রিয় শিক্ষার্থী, রেখাচিত্র হচ্ছে একটি দিনলিপি। তোমরা মনে রাখবে লেখাচিত্র একটি
দিনলিপি। দুর্দিনের দিনলিপি কে রচনা করেন? দুর্দিনের দিনলিপি রচনা করেন আবুল ফজল। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। পরবর্তী কোয়েশ্চনটি দেখো, আবুল ফজলের লেখা রাঙ্গা প্রবাদ কোন জাতীয় রচনা? আবুল ফজলের লেখা রাঙ্গা প্রবাদ হচ্ছে একটি উপন্যাস। এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা মানব কল্যাণ মনে করি কেন? এর কারণ উপলব্ধিহীনতার অভাব। পরবর্তী কোয়েশ্চনটি দেখো, কোন কাজ মনুষ্যত্ববোধ ও মানব মর্যাদাকে ক্ষুণ্ণ করে? প্রিয় শিক্ষার্থীরা, টাইপিং করতে গিয়ে অনেক বানান ভুল রয়েছে, তোমরা এই বিষয়টা খেয়াল করে শুদ্ধভাবে পড়ে নিও। এটার আনসার হচ্ছে ভিক্ষা প্রদান করা। কোন বিষয়টি সাধারণত আমাদের উপলব্ধি করা হয় না? মানব মর্যাদাকে ক্ষুণ্ণ করা। মানব মর্যাদাকে ক্ষুণ্ণ করার বিষয়টি আমাদের অনেক সময় উপলব্ধি করা হয় না। এটার আনসার হচ্ছে ঘ নম্বর। উপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ, কথাটি কে বলেছিলেন? উপরের হাত সবসময় নিচের হাতের থেকে শ্রেষ্ঠ, এই কথাটি বলেছিলেন ইসলামের নবী। আনসার হচ্ছে ঘ নম্বর। আবুল ফজল মূলত কোন ধরনের সাহিত্যিক ছিলেন? আবুল ফজল মূলত চিন্তাশীল প্রবন্ধিক ছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। উপরের হাত বলতে কাকে বোঝানো হয়েছে? উপরের হাত বলতে দাতাকে বোঝানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মানব কল্যাণ প্রবন্ধে দেখতে পাই যে উপরের হাতকে দাতা আর নিচের হাতকে গ্রহীতা হিসেবে উল্লেখ করা হয়েছে। লেখকের মতে মানব কল্যাণ কি হতে পারে না? লেখকের মতে মানব কল্যাণ স্বয়ম্ভু হতে পারে না। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমাদেরকে এই বিষয়টা আমি আরো ডিটেলস জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে স্বয়ম্ভু হতে পারে না, বিচ্ছিন্ন হতে পারে না, সম্পর্ক রহিত হতে পারে না। প্রতিটি মানুষকে কেমন হতে হবে? প্রতিটি মানুষকে হতে হবে সামাজিক। এটার আনসার হচ্ছে সামাজিক। নিচের হাত বলতে লেখক কি বুঝিয়েছেন? নিচের হাত বলতে লেখক গ্রহীতাকে বুঝিয়েছেন। এটার আনসার হচ্ছে নিচের হাত দ্বারা কোনটিকে বোঝানো হয়েছে? নিচের হাত দ্বারা পরোপকারী বোঝানো হয়েছে, দাতা বোঝানো হয়েছে, মহৎ হৃদয় বোঝানো হয়েছে, আত্মমর্যাদাহীন বোঝানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু এই জায়গায় গ্রহীতা দেওয়া নাই, তাহলে আমরা কি দিব? আনসার দিব আত্মমর্যাদাহীন। দান বা ভিক্ষা গ্রহণকারীর মাঝে কোনটি প্রতিফলিত হয়? সেটা হচ্ছে দীনতা। এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আবার দেখো, দান বা ভিক্ষা গ্রহণকারীর মাঝে কোনটি প্রতিফলিত হয়? এটার আনসার হচ্ছে দীনতা। ভিক্ষা গ্রহণকারীর দীনতা কোথায় প্রতিফলিত হয়? এটার আনসার হচ্ছে সর্ব অবয়ে। এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সর্ব অবয়ে ভিক্ষা গ্রহণকারী দীনতার প্রতিফলিত অবস্থাকে লেখক কি বলে অভিহিত করেছেন? লেখক বিভৎস বলে অভিহিত করেছেন। মনুষ্যত্ব আর মানব মর্যাদার দিক থেকে অনুগ্রহকারী আর অনুগৃহীতের মধ্যে পার্থক্য কেমন? সেটা হচ্ছে আকাশ পাতাল। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কোনটি জাতির যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক? রাষ্ট্র হচ্ছে জাতির যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক। একটি জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলা রাষ্ট্রের দায়িত্ব, জনগণের দায়িত্ব, সমাজের দায়িত্ব নাকি পরিবারের দায়িত্ব? এর আনসার হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। লেখক কোন কাজকে মানব কল্যাণ বলে মনে করেন না? লেখক করুণা বশবর্তী হয়ে দান খয়রাতকে তিনি, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অনুগ্রহকারী এবং অনুগ্রহীতের মধ্যে আকাশ পাতাল তফাৎ কেন? কারণ হচ্ছে সম্পূর্ণ বিপরীতধর্মী বলে। এর আনসার হচ্ছে সম্পূর্ণ বিপরীতধর্মী বলে। দয়া বা করুণার বশবর্তী হয়ে দান খয়রাতকে লেখক মানব কল্যাণ বলে মনে করেন না কেন? কারণ হচ্ছে প্রকৃত মানব কল্যাণ সাধিত হয় না বলে। এর মাধ্যমে প্রকৃত মানব কল্যাণ সাধিত হয় না, এই কারণে লেখক মানব কল্যাণ বলে মনে করেন না। মনুষ্যত্বের অবমাননা বলতে লেখক কি বুঝিয়েছেন? মনুষ্যত্বের অবমাননা বলতে লেখক বুঝিয়েছেন মানুষের মর্যাদাবোধ ক্ষুণ্ণ হওয়াকে। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় একটু বানান ভুল রয়েছে, তোমরা শুদ্ধভাবে পড়ে নিও। মানব কল্যাণ প্রবন্ধে বর্ণিত ভিক্ষুক কার কাছে ভিক্ষা চাইতে এসেছিলেন? ইসলামের নবীর কাছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাই মানব কল্যাণ প্রবন্ধে ইসলামের নবীর কাছে একজন ভিক্ষুক ভিক্ষা চাইতে আসে। তিনি তাকে ভিক্ষা না দিয়ে একটা কোরাল কিনে দেন। পরবর্তী কোয়েশনটি দেখো, নবী ভিক্ষুককে কি দিয়েছিলেন? নবী ভিক্ষুককে কুরুল কিনে দিয়েছিলেন। এর আনসার হচ্ছে কুরল। মানুষকে কি হিসাবে বেড়ে উঠতে হবে? মানুষকে মানুষ হিসেবে বেড়ে উঠতে হবে। এর আনসার হচ্ছে ঘ নম্বর। মানুষকে কোন পথে বেড়ে উঠতে হবে? মানুষকে মানবিক বৃত্তি বিকাশের পথে বেড়ে উঠতে হবে। মানব কল্যাণের প্রাথমিক সোপান রচনা করা কার দায়িত্ব? এটা কি পরিবার সমাজ ও রাষ্ট্রের, নাকি ব্যক্তি পরিবার ও সমাজের, নাকি ব্যক্তি সমাজ ও রাষ্ট্রের, নাকি ব্যক্তি পরিবার ও রাষ্ট্রের? এটার আনসার হচ্ছে পরিবার সমাজ ও রাষ্ট্রের। পরবর্তী কোয়েশনটি দেখো, সমাজের ক্ষুদ্রতম অঙ্গ বা ইউনিট কোনটি? সমাজের ক্ষুদ্রতম অঙ্গ বা ইউনিট হচ্ছে পরিবার। চৌচির কোন ধরনের রচনা? চৌচির হচ্ছে উপন্যাস। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের দেশে মানব কল্যাণের রূপ কুৎসিত কেন? এর কারণ হচ্ছে জৈব অস্তিত্বের প্রতি সহানুভূতিশীল বলে। উপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ, এ কথাটি কে বলেছেন? এ কথাটি বলেছেন ইসলামের নবী। দান বা ভিক্ষা গ্রহণকারী দীনতা তার সর্ব অবয়ে প্রতিফলিত হয়ে কি সৃষ্টি করে? উত্তর হচ্ছে বিভৎস দৃষ্টি সৃষ্টি করে। মানব কল্যাণ কিভাবে তার প্রকৃত সত্যে উপনীত হয়? মানুষের সম্ভাবনাকে বিকাশের সুযোগ দানের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। পরবর্তী কোয়েশনটি দেখো, লেখকের মতে মানব কল্যাণ হতে পারে না সম্পর্কবিহীন, বিচ্ছিন্ন আর হচ্ছে স্বয়ম্ভু। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আনসার হচ্ছে 1, 2 ও 3। আবুল ফজল মূলত কোন ধরনের সাহিত্যিক ছিলেন? তিনি ছিলেন চিন্তাশীল সাহিত্যিক। পরবর্তী কোয়েশনটি দেখো, উপরের হাত বলতে কাকে বোঝানো হয়েছে? প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় কয়েকটি প্রশ্ন রিপিট হয়ে গেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মানব কল্যাণ থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ। এই এমসিকিউ গুলো যদি তোমরা ভালোভাবে পড়তে পারো, ইনশাল্লাহ এখান থেকে তোমরা সর্বোচ্চ কমন পাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা মাসি পিসি গল্প নিয়ে আলোচনা করব। মাসি পিসি গল্প থেকে তোমাদের পরীক্ষায় যে এমসিকিউ গুলো আসতে পারে, যে এমসিকিউ গুলো খুবই গুরুত্বপূর্ণ, সেই এমসিকিউ গুলো এখন আমরা সলভ করার চেষ্টা করব। তো প্রথম কোয়েশনটি দেখো, মাসি পিসি গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? মাসি পিসি গল্পটি প্রথম প্রকাশিত হয় পূর্বাশা পত্রিকায়।
শালটি কি কাঠের তৈরি, সরু ডুঙ্গা বা নৌকা? এটার আনসার হচ্ছে তাল বা শাল গাছের তৈরি। কলেরা আহ্লাদের পরিবারের কতজন মারা যায়? উত্তর হচ্ছে 3 জন মারা যায়। দিবারাত্রি কাব্য কি জাতীয় রচনা? দিবারাত্রি কাব্য হচ্ছে একটি উপন্যাস। মাসিপিসি গল্পটি নিচের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? মাসিপিসি গল্পটি পরিস্থিতি গল্পগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। এটার আনসার হচ্ছে পরিস্থিতি। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় একটি উদ্দীপক দেওয়া আছে, যে বলছে যে ট্রেনে উঠেই বুড়ো লোকটিকে দেখলাম, সে আমার দিকে তাকালো করুণ দৃষ্টিতে, জানি না আমার মতো তার একটি ছেলে ছিল কিনা। উদ্দীপকে বুড়ো লোকটার সাথে মাসিপিসি গল্পের কোন চরিত্রটির সমতা সৃষ্টি করে? এর আনসার হচ্ছে রহমানের, বুড়ো রহমানের। পরবর্তী কোয়েশ্চনটি দেখো, উদ্দীপকের মধ্যে যে ভাবটি প্রকাশ পেয়েছে মাসিপিসি গল্পের আলোকে, এ ভাবকে বলা যায়, এভাবকে কি বলা যায়? এভাবকে বলা যায় পিতার ভালোবাসা, সন্তান বাৎসল্য, হারানোর যন্ত্রণা। কোনটা? এটার আনসার হচ্ছে তিনটা, পিতার ভালোবাসা, সন্তান বাৎসল্য আর হচ্ছে হারানোর যন্ত্রণা। পরবর্তী কোয়েশ্চনটি দেখো, বজ্জাত হক কুনি হক জামাইতো, এই উক্তিটি যা প্রকাশ করে তা হলো বাঙালির অতিথি পরায়ণতা, আত্মীয়তা স্বীকার করা আর হচ্ছে জামাইকে মর্যাদা দেওয়া। এখানে আনসার হচ্ছে 1, 2 ও 3। পরবর্তী কোয়েশ্চনটি দেখো, একজনের বয়স হয়েছে, আধা পাকা চুল, রোগা শরীর, এখানে কার কথা বলা হয়েছে? এখানে বলা হয়েছে বৃদ্ধ লোকটির কথা আর হচ্ছে রহমানের কথা। পরবর্তী কোয়েশ্চনটি দেখো, মাসি ও পিসি আগে রোজগার করতো, আগে কিভাবে রোজগার করতো? ধান বেনে রোজগার করতো আর হচ্ছে কাঁথা সেলাই করে হুগলা গেতে। এখানে আনসার হচ্ছে 1, 2 ও 3। মাসি পিসি শহরের বাজারে নিয়ে যায়, মাসি পিসি শহরের বাজারে কি নিয়ে যায়? মাসি পিসি শহরের বাজারে নিয়ে যায় তরি তরকারি আর হচ্ছে বাগানের ফলমূল। আনসার হচ্ছে 1 ও 2। পরবর্তী কোয়েশ্চনটি দেখো, একটি উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকে বলা হয়েছে লিপির অনুমতি ছাড়া তার স্বামী নিশাম দ্বিতীয় বিবাহ করে। এই ঘটনায় লিপি প্রতিবাদ করলে নিশাম তাকে শারীরিকভাবে নির্যাতন করে। লিপি বাধ্য হয়ে বাপের বাড়িতে চলে এলে নিশাম তার নামে 10 টাকার স্বর্ণালঙ্কার চুরির মিথ্যা মামলা দেয়। তো বলছে যে এই জায়গায় যে উদ্দীপক ও মাসিপিসি গল্পের সাদৃশ্যপূর্ণ দিক কোনটি? উদ্দীপক ও মাসিপিসি গল্পের সাদৃশ্যপূর্ণ দিক হলো পুরুষের আধিপত্য, নারীর অসহায়ত্ব আর হচ্ছে নারীর নির্যাতন। এখানে আনসার হচ্ছে 1, 2 ও 3। প্রিয় শিক্ষার্থীরা, এরকম প্রশ্নের ক্ষেত্রে তোমাদের পরীক্ষায় উদ্দীপক চেঞ্জ থাকতে পারে, তবে প্রশ্নের যে টাইপ, এই টাইপে প্রশ্ন হবে। পরবর্তী কোয়েশ্চনটি দেখো, মাসিপিসির সমস্ত মন জুড়ে কিসের ভাবনা রয়েছে? মাসিপিসির সমস্ত মন জুড়ে আহ্লাদির রক্ষার ভাবনা রয়েছে। যোগু মাসিপিসির বাড়িতে গেলে কেমন অভ্যর্থনা পায়? যোগু মাসিপিসির বাড়িতে গেলে জামাই আদর পায়। পেট শুকিয়ে লাঠিজাটা খাওয়া বলতে লেখক কি বোঝাতে চেয়েছেন? অনাহারে অত্যাচারে জর্জরিত। এটার আনসার হচ্ছে 2 নম্বর। পরবর্তী কোয়েশ্চনটি দেখো, বুড়ো রহমানের মেয়ে কোথায় মারা গিয়েছে? বুড়ো রহমানের মেয়ে তার শ্বশুর বাড়িতে মারা গিয়েছে। মাসিপিসি গল্পে আমরা দেখতে পাই বুড়ো রহমানের মেয়ে তার বাপের বাড়িতে চলে আসলে, অর্থাৎ বুড়ো রহমানের কাছে চলে আসলে তিনি তাকে জোর করে আবার স্বামীর বাড়ি পাঠিয়ে দেন, শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেন এবং সেখানে গিয়ে নির্যাতনে শ্বশুর বাড়িতে সে মৃত্যুবরণ করে। কিসের প্রতি যোগুর প্রবল লোভ ছিল? সম্পদের প্রতি যোগুর প্রবল লোভ ছিল। পরবর্তী কোয়েশ্চনটি দেখো, মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? তিনি 1908 সালে জন্মগ্রহণ করেন। প্রিয় শিক্ষার্থীরা, মাসিপিসি গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন। খেয়ে নিতে চাইলে বউকে আটকে রাখার কোনো আইন নেই। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় বউ বানান একটু ভুল আছে, তোমরা বিষয়টা বুঝে নিও। স্বামী নিতে চাইলে বউকে আটকে রাখার কোনো আইন নেই। উত্তর হচ্ছে স্বামী। মাসিপিসি গল্পে গায়ের গুন্ডাকে? মাসিপিসি গল্পে গায়ের গুন্ডা হচ্ছে ওসমান। ওসমান হচ্ছে গায়ের গুন্ডা। মাসিপিসি গল্পে কাটারি অর্থ কি? মাসিপিসি গল্পে কাটারি অর্থ কাটবার অস্ত্র। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটার মধ্যে ভুল করতে পারো, কাটবার যন্ত্র দিয়ে দিতে পারো। তো এটা হচ্ছে কাটবার অস্ত্র। মাসিপিসি গল্পে কোন রোগটি মহামারীর অন্তর্ভুক্ত? মাসিপিসি গল্পে কলেরা রোগটি মহামারীর অন্তর্ভুক্ত। আনসার হচ্ছে কলেরা। জোর জবস্তি করে মেয়েকে শ্বশুরবাড়ি পাঠিয়েছিল কে? এটা হচ্ছে বুড়ো রহমান। বুড়ো রহমান তার মেয়েকে জোর জবস্তি করে শ্বশুরবাড়িতে পাঠিয়েছিল। মাসিপিসি শালতির গতি ঠেকানোর কারণ কি ছিল? কারণ ছিল কৈলাসের আহ্বান। পরবর্তী কোয়েশ্চনটি দেখো, আহ্লাদি কখন স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি এসেছিল? আহ্লাদি স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি এসেছিল দুর্ভিক্ষের সময়। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় আহ্লাদি বানানটি ভুল রয়েছে, তোমরা এই বিষয়টা বুঝে নিও, এগুলো হচ্ছে টাইপিং মিস্টেক। মাসিপিসি গল্পে অল্পদিন আগে কার মেয়েটা শ্বশুরবাড়িতে মারা গিয়েছে? বুড়ো রহমানের মেয়েটা শ্বশুরবাড়িতে মারা গিয়েছে। মাসিপিসি গল্পের খলনায়ককে? মাসিপিসি গল্পের খলনায়ক হচ্ছে গোকুল। এর আনসার হচ্ছে গোকুল। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় এই প্রশ্নগুলো কিন্তু হুবহু আসতে পারে, তাই তোমরা ভালোভাবে শেখার চেষ্টা করিও। পরবর্তী কোয়েশ্চনটি দেখো, মাসিপিসি জলে কি ভিজিয়ে রাখে? মাসিপিসি জলে ভিজিয়ে রাখে খাতা ও কম্বল। আহ্লাদি স্বামীর ঘরে যেতে চায় না কেন? অমানবিক নির্যাতন করতে বলে। মাসিপিসি গল্পে আহ্লাদির বাবা কি রোগে মারা গিয়েছিলেন? কলেরা রোগে মারা গিয়েছিলেন। আনসার হচ্ছে কলেরা। মরতে মোড়া মেয়েকে পাঠাবো না, একথাটি কে বলেছিল? একথাটি বলেছিল পিসি। পিসি বলেছিল যে মরতে মোড়া মেয়েকে পাঠাবো না। মাসি পিসির মধ্যে গভীর ভাব গড়ে ওঠার কারণ কোনটি? মাসি পিসির মধ্যে গভীর ভাব গড়ে ওঠার কারণ হচ্ছে আহ্লাদির দায়িত্ব কাঁধে পড়ায়। এটার আনসার হচ্ছে আহ্লাদির দায়িত্ব কাঁধে পড়ায়। কি বিক্রি করে মাসি পিসি যোগুকে ভালো মন্দ 10টা জিনিস খাইয়েছে? মাসি পিসি তাদের সংগ্রামী জীবনে নিচের কোন কাজটির সাথে সম্পৃক্ত ছিল না?
অন্যের বাসায় কাজ করা। আনসার হচ্ছে অন্যের বাসায় কাজ করা। আমরা মাসি পিসি গল্পে দেখতে পাই যে তারা ডালের বড়ি বিক্রি করেছে, তারপরে হচ্ছে কেতা সেলাই করেছে, ধান ভেঙেছে। যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি পিসি। এ বাক্যে কি প্রকাশ পেয়েছে? এ বাক্যে প্রকাশ পেয়েছে মানবিক জীবনযুদ্ধ। ওসব একরকম ছেড়ে দিয়েছে যোগু। ওসব বলতে বোঝানো হয়েছে, এই জায়গায় ওসব বলতে কি বোঝানো হয়েছে? ওসব বলতে নেশা করাকে বোঝানো হয়েছে। এই কথাটি কে বলেছিল? এই কথাটি বলেছিল কৈলাস। কৈলাস বলেছিল যে যোগু নেশা ছেড়ে দিয়েছে। এই জায়গায় যোগু কে? যোগু হচ্ছে আহ্লাদির স্বামী। পরবর্তী কোয়েশনটি দেখো, মাসি পিসি গল্পে বলা হয়েছিল মোদের একজন গেলে হবে না কানাই। এ কথাটি কে বলেছিল? মাসি বলেছিল, কৈলাস বলেছিল, রহমান বলেছিল, নাকি ফিসি বলেছিল? কে বলেছিল এই কথাটি? বলেছিল মাসি। মাসি বলেছিল যে মোদের একজন গেলে হবে না কৈলাস। পরবর্তী কোয়েশনটি দেখো, মাসি পিসি গল্পের বৈচিত্র্যময় দিক কোনটি? মাসি পিসি গল্পের বৈচিত্র্যময় দিক হচ্ছে নারীর ব্যবসায় পরিচালনা। এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট প্রিয় শিক্ষার্থীরা। মাসি পিসি গল্পে ছায়ের দোকান কোথায় অবস্থিত? মাসি পিসি গল্পে ছায়ের দোকান ফুলের কাছে অবস্থিত। পরবর্তী কোয়েশনটি দেখো, মাসি পিসি গল্পটি কত বঙ্গাব্দে প্রকাশিত হয়? মাসি পিসি গল্পটি প্রকাশিত হয় 1352 বঙ্গাব্দে। এটার আনসার হচ্ছে 2 নম্বর। আহ্লাদিকে তার স্বামী যেভাবে নিয়ে যাবে বলে কৈলাস জানায়, সেটা হচ্ছে মামলা করে। পরবর্তী কোয়েশনটি দেখো, মাসি পিসি গল্পে অল্পদিন আগে কার মেয়েটা শ্বশুরবাড়িতে মারা গেছে? প্রিয় শিক্ষার্থীরা এই প্রশ্নটা আবার রিপিট হয়ে গেছে। এটা হচ্ছে বুড়ো রহমানের। কৈলাসের মাথার চুল কেমন ছিল? কৈলাসের মাথার চুল কি কদম চাটা শুভ্র ছিল, নাকি বাটাটা রুক্ষ ছিল, নাকি কদম চাটা রুক্ষ ছিল? কোনটা ছিল? তো এটার আনসার হচ্ছে কদম কাটা শুভ্র ছিল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আবার ভুল করে বসিও না, কদম চাটা রুক্ষ দিও না। এটার আনসার হচ্ছে কদম কাটা শুভ্র ছিল। দূর চাই সয়ে আর কুড়িয়ে পেতে কে, এর মানে কি বোঝানো হয়েছে? এই প্রশ্নে বোঝানো হয়েছে চরমভাবে অবহেলিত দিনযাপন। পরবর্তী কোয়েশ্চনটি দেখো, বজ্জাতক কুনি হক জামাইতো, এই উক্তিটি দ্বারা কি প্রকাশ পেয়েছে? প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা আবার রিপিট হয়ে গেছে। এটার আনসার হচ্ছে 1, 2 ও 3। একজনের বয়স হয়েছে আদা পাকা চুল, রোগা শরীর। এখানে কার কথা বলা হয়েছে? এখানে বৃদ্ধ লোকটির কথা বলা হয়েছে, আর হচ্ছে বুড়া রহমানের কথা বলা হয়েছে। মাসি পিসি শহরে বাজারে নিয়ে যায়, শহরে বাজারে কি নিয়ে যায়? তরি তরকারি, আর হচ্ছে বাগানের ফলমূল। ছলছল চোখে আহ্লাদের দিকে কে তাকিয়ে থাকে? এটার আনসার হচ্ছে বুড়ো রহমান। মাসি পিসি গল্প প্রকাশ পেয়েছে, মাসি পিসি গল্পে কি প্রকাশ পেয়েছে? নারীর লাঞ্ছনার চিত্র, তৎকালীন সমাজ ব্যবস্থা প্রকাশ পেয়েছে, আর হচ্ছে প্রান্তিক জীবনের অসহায়ত্ব প্রকাশ পেয়েছে। মাসি পিসি গল্পে মাসি ও পিসির এক দেহ এক মন হয়ে যাওয়ার কারণ কোনটি? এর কারণ হচ্ছে তারা দুজনই বিধবা, আহ্লাদিকে দেখাশোনা করছে, পাশাপাশি হচ্ছে নিজেদের বেঁচে থাকার সংগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, এই টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষা আসতে পারে। যদিও তোমাদের প্রশ্ন এভাবে হুবহু আসবে না, কিন্তু এই টাইপের প্রশ্ন তোমাদের কমন পড়বে, তাই তোমরা এগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করিও। বজ্জাত হক কুনি হক জামাইতো, মাসি পিসি গল্পে পিসির এই উক্তিটির মাধ্যমে কি প্রকাশ পেয়েছে? পিসির এই উক্তিটির মাধ্যমে প্রকাশ পেয়েছে সামাজিকতা ও দায়িত্ববোধ। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় কিন্তু আরেকটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে, প্রিয় শিক্ষার্থীরা এই বিষয়টা কিন্তু মাথায় রেখেও, বজ্জাত হক কুনি হক জামাইতো এই কথাটা কিন্তু বলছিল পিসি। মানিক বন্দ্যোপাধ্যায় কোন কলেজ থেকে বিএসএস ডিগ্রি অর্জন করেন? এটার আনসার হচ্ছে কলকাতা প্রেসিডেন্সি কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম গল্প কোনটি? প্রথম গল্পটি হচ্ছে অতিসীমা মেয়ে। মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বেঁচে ছিলেন? মানিক বন্দ্যোপাধ্যায় 48 বছর বেঁচে ছিলেন। মাসি পিসি গল্পটি পূর্বাশা পত্রিকায় প্রকাশের পর কোন গল্পগ্রন্থে সংকলিত হয়? পরিস্থিতি গল্পগ্রন্থে কি হয়? সংরক্ষিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই সালটা তোমরা মাথায় রাখিও। মাসি পিসি গল্পের প্রথম বাক্যটি ছিল, শেষ বেলায় খালে এখন পোড়োবাটা। আহ্লাদির স্বামীর নাম কি? আহ্লাদির স্বামীর নাম হচ্ছে যোগু। আহ্লাদির স্বামীর নাম হচ্ছে যোগু। যোগু আর সেই যোগু নেই বাক্যটি দ্বারা কি বোঝানো হয়েছে? যোগু আর সেই যোগু নেই বাক্যটি দ্বারা বোঝানো হয়েছে যোগুর মানসিক পরিবর্তন। ফের আসুক, আদরে রাখবো যতদিন তাকে, কার সম্পর্কে বলা হয়েছে? যোগু সম্পর্কে বলা হয়েছে। আহ্লাদি স্বামীর ঘরে যেতে চায় না কেন? আহ্লাদি স্বামীর ঘরে যেতে চায় না কোন হওয়ার বয়ে? পরবর্তী কোয়েকশনটি দেখো, বুড়ো রহমান চল চল চোখে আহ্লাদির দিকে তাকায় কেন? নিজের মেয়ের ছায়া দেখতে পায় বলে। কুকাটা খুলে আসতে কি হয়ে গেল সেই মানুষ, বাক্যে কি প্রকাশ পেয়েছে? বাক্যটিতে প্রকাশ পেয়েছে মন গলে যাওয়া। আহ্লাদিকে নিরাপদ রাখার ক্ষেত্রে মাসি পিসির কোন দিকটি প্রশংসনীয়? আহ্লাদিকে নিরাপদ রাখার ক্ষেত্রে মাসি পিসির যে দিকটি প্রশংসনীয় তা হচ্ছে আত্মত্যাগ। মাসি পিসি নিজেরা অনেক ত্যাগ স্বীকার করেও আহ্লাদিকে নিরাপত্তা দিয়েছে। কানাইয়ের সাথে গোকুলের কতজন পেয়াদা এসেছিল? কানাইয়ের সাথে গোকুলের পেয়াদা এসেছিল 3 জন। প্রিয় শিক্ষার্থীর, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। 71 নম্বর কোয়েকশনটি দেখো, কোন সময়ে মাসি পিসি আহ্লাদিকে যোগুর ঘর থেকে নিয়ে আসে? এর আনসার হচ্ছে দুর্ভিক্ষের সময়। প্রিয় শিক্ষার্থীরা, টাইপিং করতে গিয়ে এই জায়গায় কয়েকটি বানান ভুল রয়েছে, তোমরা সেই বিষয়টা দেখে নিও। আহ্লাদি ঘরে বসে কি কাজ করতো? আহ্লাদি ঘরে বসে সুতো কাটতো। প্রিয় শিক্ষার্থীর, এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আহ্লাদির বাবা কার কাছে দাঁড় দেনা করে মারা গিয়েছিলেন? এর আনসার হচ্ছে কৈলাসের কাছে। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জায়গায় বানানটি ভুল রয়েছে, এটা হচ্ছে কৈলাসের কাছে। আহ্লাদির সাথে মাসি পিসির সম্পর্ক কেমন ছিল?
আহ্লাদের সাথে মাসি পিসির সম্পর্ক ছিল নিজের মেয়ের মতো। এটার আনসার হচ্ছে নিজের মেয়ের মতো। মাসি পিসি আহ্লাদিকে নিজের মেয়ের মতো আগলে রেখেছিল, ভালোবেসেছিল। পরবর্তী কোয়েকশনটি দেখো চৌকিদারকে। মাসি পিসি গল্পে আমরা দেখতে পাই চৌকিদার হচ্ছে কানাই। নকশাপাড়ায় সাদা শাড়ি পরেছেন কে? নকশাপাড়ায় সাদা শাড়ি পরেছেন মাসি। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় একটা বিষয় মাথায় রাখিও, নৌকা দিয়ে আসার সময় আহ্লাদি কিন্তু নকশাপাড়ের সস্তা সাদা শাড়ি পরেছিলেন, আর নকশাপাড়ের সাদা শাড়ি পরেছেন মাসি। তো এই জায়গায় তোমরা গোলমাল লাগিয়ে দিতে পারো, তো এই বিষয়টা তোমরা মাথায় রাখিও। বেলা আর নেই কৈলাস, কথাটি কার? কথাটি হচ্ছে মাসির। মাসি বলেছিলেন যে বেলা আর নেই কৈলাস। এই জায়গায় কেলেশ হবে না, এই জায়গায় আনসার হবে কৈলাস। এই জায়গায় কেলেশ হবে না, এই জায়গায় বানান একটু ভুল রয়েছে, এটা হচ্ছে কৈলাস। ছাই বর্ণ বিশিষ্ট রঙকে কি বলে? ছাই বর্ণ বিশিষ্ট রঙকে পাণ্ডুর বলে। কপর কোন শব্দের আঞ্চলিক উচ্চারণ? খবর হচ্ছে খবর শব্দের আঞ্চলিক উচ্চারণ। মরণ টেকাতে ফুরিয়ে আসে তাদের জীবনী শক্তি। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় বানানটি ভুল রয়েছে, এটা হচ্ছে মরণ টেকাতে ফুরিয়ে আসে তাদের জীবনী শক্তি। এই জায়গায় মরণ কোন অর্থে ব্যবহার হয়েছে? এই জায়গায় মরণ নিপীড়ন অর্থে ব্যবহৃত হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এই ছিল মাসিক বিষয় গল্প থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ। প্রিয় শিক্ষার্থীরা, এই 81টি এমসিকিউ যদি তোমরা ভালোভাবে পড়তে পারো, মাসিক বিষয় গল্প থেকে যে ধরনের প্রশ্ন আসুক না কেন, ইনশাআল্লাহ তোমরা সর্বোচ্চ কমন পেয়ে যাবে। তো এখন আমরা রেইনকোট নিয়ে আলোচনা করব। রেইনকোট গল্প থেকে তোমাদের পরীক্ষায় যে এমসিকিউ গুলো আসতে পারে, যে এমসিকিউ গুলো খুবই গুরুত্বপূর্ণ, সেই এমসিকিউ গুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। এই এমসিকিউ গুলো যদি তোমরা ভালোভাবে পড়তে পারো, ইনশাআল্লাহ রেইনকোট গল্প থেকে যদি এমসিকিউ আসে তাহলে তোমরা খুব সহজেই কমন পেয়ে যাবে। তো প্রথম কোয়েশ্চনটি দেখো, আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। রেইনকোট গল্পে উল্লেখিত কোন চরিত্রের মুখে এই কথাটি বানানসই? এটার আনসার হচ্ছে মিন্টুর। মিলিটারি নুরুল হুদাকে ধরে নিয়ে যায় কেন? মিসক্রেন্টরা তার নাম বলে দিয়েছিল, এজন্য মিলিটারিরা কি করে? নুরুল হুদাকে ধরে নিয়ে যায়। কলেজে মোট কয়টি আলমারি আনা হয়েছে বলে নুরুল হুদা মিলিটারিদের জানান? কলেজে মোট 10টি আলমারি আনা হয়েছে বলে মিলিটারিদের নুরুল হুদা জানান। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। রংপুর দিনাজপুরে হাফের বেশি জায়গা স্বাধীন হওয়ার খবরটা কোন সূত্রে পাওয়া গেছে? এটা হচ্ছে বিবিসি সূত্রে। এটার আনসার হচ্ছে বিবিসির সূত্রে। নুরুল হুদার ছেলের বয়স কত? নুরুল হুদার ছেলের বয়স হচ্ছে 5 বছর। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় একটা বিষয় মাথায় রেখো, নুরুল হুদার ছেলের বয়স হচ্ছে 5 বছর, আর নুরুল হুদার মেয়ের বয়স হচ্ছে 2.5 বছর। মিন্টুর জন্য কাকে এক্সট্রা তটস্থ থাকতে হয়? এটার আনসার হচ্ছে নুরুল হুদাকে। নুরুল হুদা বাড়ি বদলানোর জন্য হন্যে হয়ে লেগে গেল কেন? এর কারণ হচ্ছে, এটার আনসার হচ্ছে পাশের প্লটের মহিলার কথা শুনে। নুরুল হুদার স্ত্রী তাকে মিন্টুর রেইনকোট নিয়ে যেতে বলেন কেন? এর কারণ হচ্ছে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে বলে। শান্তি কমিটির চেয়ারম্যান সাহেবের পাকিস্তানের জন্য দরদে অন্ত নেই, এই লোকটার সাথে রেইনকোট গল্পে কার মিল খুঁজে পাওয়া যায়? এটার আনসার হচ্ছে আফাজ আহমদের মিল পাওয়া যায়। মিলিটারির প্রাদুর্ভাবের পর থেকে কাকে দেখে কলেজে সবাই তটস্থ থাকে? এর আনসার হচ্ছে পিয়নকে। প্রিন্সিপালের পিয়নকে দেখে সবাই তটস্থ থাকে। নুরুল হুদাকে কেন 5 কালেমা ঠোঁটের ওপর রাখতে হয়? এর আনসার হচ্ছে অমুসলিম নয় তা প্রমাণ করতে। নুরুল হুদাকে পাকিস্তানি হানাদার বাহিনী তলব করার কারণ কি? নুরুল হুদাকে পাকিস্তানি হানাদার বাহিনী তলব করার কারণ মুক্তিযোদ্ধাদের সহযোগী ভেবে। রেইনকোট গল্পে আমরা দেখতে পাই পাকিস্তানি হানাদার বাহিনী মনে করেছিল যে নুরুল হুদা মুক্তিযোদ্ধাদের সহযোগী, এজন্য নুরুল হুদাকে পাকিস্তানি হানাদার বাহিনী তলব করে। আখতারুজ্জামান ইলিয়াস কত সালে মৃত্যুবরণ করেন? প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আখতারুজ্জামান ইলিয়াস 1997 সালে মৃত্যুবরণ করেন। আখতারুজ্জামান ইলিয়াসের কয়টি ছোট গল্প গ্রন্থ রয়েছে? আখতারুজ্জামান ইলিয়াসের 5টি ছোট গল্প গ্রন্থ রয়েছে। কত সালে আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন? 1943 সালে 12 ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। খার জবানিতে রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এটা হচ্ছে নুরুল হুদা জবানিতে। রেইনকোট বর্তমানে বাংলাদেশের কি? রেইনকোট বর্তমানে বাংলাদেশের প্রতিবিম্ব নাকি প্রতিচ্ছবি, চেতনা নাকি রক্ষণশীলতা? এর আনসার হচ্ছে চেতনা। রেইনকোট গল্পে রেইনকোট কিসের প্রতীক? রেইনকোট গল্পে রেইনকোট হচ্ছে দেশপ্রেমের প্রতীক। এর আনসার হচ্ছে দেশপ্রেমের প্রতীক। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। পরবর্তী কোয়েশ্চনটি দেখো, নুরুল হুদা সাহসী হয়েছিলেন কিভাবে? নুরুল হুদা সাহসী হয়েছিলেন কিভাবে? এটার আনসার হচ্ছে রেইনকোট পরার মাধ্যমে। নুরুল হুদা যখন তার শালার রেইনকোট গায়ে দেন তখন তার মধ্যে কি আসে? সাহস চলে আসে। সে গ্যাংয়ের একজন সক্রিয় সদস্য। এই উক্তিটি কার? উক্তিটি হচ্ছে মিলিটারির। মিসক্রিয়েন্টদের ঠিকানা তো তার জানা আছে, উক্তিটি তোমার পরিচিত কোন রচনার? এটার আনসার হচ্ছে রেইনকোট গল্পের। এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। রেইনকোট গল্পে নুরুল হুদা পেশায় ছিলেন শিক্ষক, তিনি ছিলেন একজন শিক্ষক। রেইনকোট গল্পে মসজিদের মাইক্রোফোন অকজ ছিল কেন? এর কারণ হচ্ছে বিদ্যুৎ না থাকায় রেইনকোট গল্পের মসজিদের মাইক্রোফোন অকজ ছিল। দ্বিতীয়বার আল্লাহু আকবার মহত্ব ঘোষণা করার সুযোগ তার আর মেলেনি। কার সম্পর্কে বলা হয়েছে? এটা হচ্ছে মুয়াজ্জিন সম্পর্কে বলা হয়েছে, মসজিদের মুয়াজ্জিন সম্পর্কে বলা হয়েছে। নুরুল হুদার মেয়ের বয়স কত? নুরুল হুদার মেয়ের বয়স হচ্ছে 2.5 বছর। রেইনকোট গল্পে ছোট মামা হচ্ছে মিন্টু। পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার কোনটি? প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার হচ্ছে বাঙালির ওপর নির্যাতন। বাঙালির ওপর নির্যাতনই হচ্ছে পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার। মিন্টু রেইনকোট গায়ে দিয়ে নুরুল হুদা কোথায় যাচ্ছিলেন? মিন্টু রেইনকোট গায়ে দিয়ে নুরুল হুদা যাচ্ছিলেন ঢাকা কলেজে। এটার আনসার হচ্ছে ঢাকা কলেজে। রেইনকোট গল্পে নুরুল হুদার চতুর্থ বাড়ি জানালা দিয়ে ধান ক্ষেত দেখা যায়। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট।
মুক্তিযুদ্ধ চলাকালে নুরুল হুদা কতবার বাসা বদলান? উত্তর হচ্ছে 6বার। এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। রেইনকোটের প্রকৃত মালিক কে? রেইনকোটের প্রকৃত মালিক হচ্ছে শালক। প্রিয় শিক্ষার্থীরা, নুরুল হুদার শালা মিন্টু হচ্ছে রেইনকোটের প্রকৃত মালিক। এই রেইনকোটটি ছিল মিন্টুর। নুরুল হুদা নিজেকে প্রিন্সিপালের কি দাবি করে? নুরুল হুদা নিজেকে প্রিন্সিপালের সাব অর্ডিনেট দাবি করে। স্কুল কলেজের শহীদ মিনার ভেঙে দেওয়ার মধ্য দিয়ে কোথায় আঘাত করা হয়েছে? স্কুল কলেজের শহীদ মিনার ভেঙে দেওয়ার মাধ্যমে বাঙালির চেতনায় আঘাত করা হয়েছে। এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রিয় শিক্ষার্থীরা। প্রিন্সিপাল কখন মিলিটারির বড় কর্তার কাছে স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটানোর জন্য সবিনয়ে নিবেদন করেছিল? এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হাঁপানির টান কার আছে? আমরা দেখতে পাই রেইনকোট গল্পে হাঁপানির টান রয়েছে নুরুল হুদার। আব্দুস সাত্তার মৃধা কোন বিষয়ের প্রফেসর ছিলেন? আব্দুস সাত্তার মৃধা ছিলেন জিওগ্রাফি প্রফেসর। তিনি ছিলেন জিওগ্রাফির প্রফেসর। পরবর্তী কোয়েশনটি দেখো, রেইনকোট গল্পে কে এখন দিন রাত উর্দুতে কথা বলে? রেইনকোট গল্পে ইসাক মিয়া এখন দিন রাত উর্দুতে কথা বলে। গেট তুর্গিয়া। রেইনকোট গল্পে উক্তিটি কার প্রসঙ্গে বলা হয়েছে? উক্তিটি পিয়নের সম্পর্কে বলা হয়েছে। পিয়নকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছে করছে, নুরুল হুদার এমন উক্তিটির কারণ কি? পিয়নকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছে হচ্ছে নুরুল হুদার এমন উক্তিটির কারণ হচ্ছে আকসিম বিপদ মুক্তির আনন্দে। রেইনকোট গল্পে কে দরজায় প্রবল করানার ছিল? এটার আনসার হচ্ছে ইসাক মিয়া। সব বেচতে দিল, এখানে কি বেচতে দেওয়ার কথা বলা হয়েছে? সব বেচতে দিল, এই জায়গায় আরাম বেচতে দেওয়ার কথা বলা হয়েছে। উত্তর হচ্ছে আরাম। এই কয়েক মাসে কত সুরা সে মুখস্থ করেছে? এখানে সে সর্বনাম দ্বারা কাকে বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে নুরুল হুদাকে। নুরুল হুদার জীবনের কি বারের ঘটনা রেইনকোট গল্প আকারে উপস্থিত? আনসার হচ্ছে মঙ্গলবারের। রেইনকোট গল্পে রেইনকোট কিসের তাৎপর্য বহন করে? মুক্তিযুদ্ধের চেতনার তাৎপর্য বহন করে। রেইনকোট গল্পে প্রিন্সিপাল কেন সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার সরাতে মিলিটারিদের নিকট নিবেদন করেছিল? আনসার হচ্ছে চেতনা বহন করতে বলে। শহীদ মিনার কি করতো? চেতনা বহন করতো, বাঙালির চেতনা বহন করতো। প্রিয় শিক্ষার্থীদের, পরবর্তী কোয়েশনটা রিপিট হয়ে গেছে। এটার আনসার হচ্ছে পিয়নকে। রেইনকোট গল্পে নুরুল হুদা কোন বিষয়ের শিক্ষক ছিলেন? তিনি ছিলেন রসায়ন বিষয়ের শিক্ষক। নুরুল হুদা ছিলেন রসায়ন বিষয়ের শিক্ষক। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় একটা বিষয় মাথায় রাখিও, নুরুল হুদা ছিলেন রসায়নের শিক্ষক, অন্যদিকে আব্দুস সাত্তার মৃধা ছিলেন জিওগ্রাফি বা ভূগোলের শিক্ষক। প্রিন্সিপালের কালো মুখ বেগুনি হয় কেন? প্রিন্সিপালের কালো মুখ বেগুনি হয় বয়ে। রেইনকোট গল্পে রেইনকোটটি কার? রেইনকোট গল্পে রেইনকোটটি হচ্ছে মিন্টুর। একটা জিপ উড়াইয়া দিছে, কমপক্ষে 5টা কাঞ্চে না খতম। তত্ত্বটি রেইনকোট গল্পের কোন চরিত্রের মাধ্যমে জানা যায়? দোকানদারের মাধ্যমে জানা যায়। পরবর্তী কোয়েশনটি দেখো, রেইনকোট গল্পে রেইনকোটটি কিসের প্রতীক? রেইনকোটটি হচ্ছে দেশপ্রেমের প্রতীক। রেইনকোট গল্পে মিলিটারি ক্যাম্পটির অবস্থান কোথায়? জিমনেশিয়ামে। কলেজের জিমনেশিয়ামে মিলিটারি ক্যাম্প অবস্থিত। এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। কোন ঋতুর শেষের বৃষ্টিতে রেইনকোট গল্পে নুরুল হুদার শীত ভাব হয়? শেষ হেমন্তের বৃষ্টিতে। পরবর্তী কোয়েশনটি দেখো, রেইনকোট গল্পে আনঅথরাইজ কনস্ট্রাকশন বলতে বোঝানো হয়েছে শহীদ মিনারকে। এই জায়গায় আনসার হচ্ছে শহীদ মিনারকে। ডক্টর আফাজ আহমদ পাকিস্তানের শরীরে কাটা বলতে বুঝিয়েছেন শহীদ মিনারকে। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। রেইনকোট গল্পে কে এপ্রিলের শুরু থেকে বাংলা বলা ছেড়ে দিয়েছে? এটার আনসার হচ্ছে ইসাক মিয়া। ইসাক মিয়া এপ্রিলের শুরু থেকে বাংলা বলা ছেড়ে দিয়েছে। সবই তো নর্মাল হয়ে আসছে, এই বাক্যটি ব্যঙ্গ করে বলা হয়েছে। রেইনকোট গল্পে মিরপুরের বিল দিয়ে আসা নৌকায় কি ছিল? এটার আনসার হচ্ছে অস্ত্র ছিল। প্রিয় শিক্ষার্থীর, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। রেইনকোট খুলে ফেললেও নুরুল হুদার শরীরে রেইনকোটের কি অনুভূতি হয়? এটা হচ্ছে ওম অনুভূতি হয়। এটার আনসার হচ্ছে ওম অনুভূতি হয়। প্রফেসর আকবর সাজিদকে প্রিন্সিপাল আজকাল তোয়াজ করে না, এ জায়গায় তোয়াক্কা করে না হবে। এর কারণ কি? এর কারণ হচ্ছে ভালো উর্দু বলতে পারে বলে। এর আনসার হচ্ছে ভালো উর্দু বলতে পারে। রেইনকোট গল্পে রেইনকোট কিসের প্রতীক? রেইনকোট গল্পে রেইনকোট হচ্ছে দেশপ্রেমের প্রতীক। মিরপুরে বিল দিয়ে 2 নৌকা বুঝাই করে আসছিল। রেইনকোট গল্পে উক্তিটি কার? উক্তিটি হচ্ছে দোকানদারের। এই রেইনকোট গল্পে কে এপ্রিলের শুরু থেকে বাংলা বলা ছেড়ে দিয়েছে? এটার আনসার হচ্ছে ইসাক মিয়া। মিসক্রেন্টরা সব খতম, এখানে মিসক্রেন্ট বলতে কাদের বোঝানো হয়েছে? এই জায়গায় মিসক্রেন্ট বলতে বোঝানো হয়েছে মুক্তিবাহিনীকে। নুরুল হুদাকে মিলিটারিরা কেন ধরে নিয়ে গিয়েছিল? এটার আনসার হচ্ছে মুক্তিযোদ্ধাদের সাথে সম্পর্ক থাকায়। রেইনকোট গল্পে নুরুল হুদা কোন বিষয়ের লেকচারার ছিল? সেটা ছিল কেমিস্ট্রি বিষয়ে। কেমিস্ট্রি মানে কি? কেমিস্ট্রি হচ্ছে রসায়ন বিষয়ে। রেইনকোট গল্পে রাশিয়ার সাথে বাংলাদেশের তুলনা করার কারণ কি? রেইনকোট গল্পে রাশিয়ার সাথে বাংলাদেশের তুলনা করার কারণ হচ্ছে মৌসুমী জলবায়ু। মিলিটারি চাবুকের আঘাত নুরুল হুদার কাছে কি বলে মনে হয়? এটা আনসার হচ্ছে সেফ উৎপাত। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। রেইনকোট গল্পে নুরুল হুদার ঝুলন্ত শরীর কাঁপতে থাকে কেন? এটা আনসার হচ্ছে দেশপ্রেমের উত্তেজনায়। রেইনকোট গল্পে রেইনকোট বহন করেছে মুক্তিযুদ্ধের চেতনা। এটা আনসার হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। পরবর্তী কোয়েশনটি দেখো, চাবুকের বাড়ির দিকে নুরুল হুদার আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে না কেন? এর কারণ হচ্ছে মুক্তিযোদ্ধাদের সম্পর্কে গভীর ভাবনা। রেইনকোট গল্পের কথক কে? রেইনকোট গল্পের কথক হচ্ছে নুরুল হুদা। পাকিস্তান বাঁচাতে হলে স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাতে হবে, এই নিবেদনটি কার? এই নিবেদনটি হচ্ছে প্রিন্সিপালের। কি দেখতে নুরুল হুদার এক্সট্রা ভালো লাগে? এটা হচ্ছে ট্রান্সপারেন্টের আবরণ। রেইনকোট গল্পে নুরুল হুদা অফিসের জন্য কয়টি আলমারি আনা হয়েছিল বলে জানায়? এটার আনসার হচ্ছে 3টি। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় তোমরা একটা বিষয় মাথায় রাখিও, রেইনকোট গল্পে নুরুল হুদা জানায় যে অফিসের জন্য 3টি আলমারি কিনা হয়েছিল, কিন্তু মোট আলমারি কিনা হয়েছিল 10টি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল রেইনকোট গল্প থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ। এই এমসিকিউ গুলো যদি তোমরা ভালোভাবে পড়তে পারো তাহলে ইনশাল্লাহ তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। তো এখন আমরা কবিতা অংশ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা যে কবিতা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সোনার তরী।
তো সোনার তরী কবিতা থেকে তোমাদের পরীক্ষা একটা সৃজনশীল পাবে। তাই তোমরা এই সোনার তরী কবিতাটি ভালোভাবে পড়ার চেষ্টা করিও। এখন আমরা সোনার তরী থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো সলভ করার চেষ্টা করব। তো প্রথম কোয়েশ্চনটি দেখো, সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? এটার আনসার হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সোনার তরী কবিতা বিদেশ শব্দটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে? সোনার তরী কবিতায় বিদেশ শব্দটি চিরায়িত শিল্পলোক হিসেবে ব্যবহার করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় আমি তোমাদেরকে যে এমসিকিউ গুলি দেখাচ্ছি, এই প্রত্যেকটা এমসিকিউ অনেক বেশি গুরুত্বপূর্ণ। সোনার তরী কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর কি ফুটিয়ে তুলেছেন? সোনার তরী কবিতায় আমরা দেখতে পাই কবি রবীন্দ্রনাথ ঠাকুর জীবনাদর্শন ফুটিয়ে তুলেছেন। সোনার তরী কবিতায় কৃষককে তরী নিতে চায় না কেন? এর আনসার হচ্ছে তরীটি ছোট বলে। সোনার তরী কবিতায় সোনারদান বলতে কি বোঝানো হয়েছে? সোনার তরী কবিতায় সোনারদান বলতে সৃষ্টি সম্পর্কে বোঝানো হয়েছে। সোনার তরী কবিতায় মাঝির আচরণে কি প্রকাশ পেয়েছে? সোনার তরী কবিতায় মাঝির আচরণে প্রকাশ পেয়েছে ছলনার অভিনয়, চরম বাস্তবতা, নির্বিকারত্ব ও নিরাসক্তি, নাকি হচ্ছে চপলতা? প্রিয় শিক্ষার্থীরা, এটার আনসার হচ্ছে ঘ নম্বর। এপারেতে ছোট ক্ষেত আমি খেলা, এই চরণটিতে আমি বলতে প্রতীক অর্থে কাকে বোঝানো হয়েছে? প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় মাঝিকে বোঝানো হয়েছে, কৃষককে বোঝানো হয়েছে, কবিকে বোঝানো হয়েছে, নাকি মহাকালকে বোঝানো হয়েছে? কোনটা হবে আনসার বলো তো? এটার আনসার হবে কবিকে বোঝানো হয়েছে। আমরা কবিতায় দেখতে পাই এরকম একটি লাইন ছিল যে অপরাধী ছোট ক্ষেত আমি খেলা, চারদিকে বা কাজল করিছে খেলা। এই জায়গায় অপরাধী ছোট ক্ষেত আমি খেলা বলতে আমি বলতে এই জায়গায় কবিকে বোঝানো হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? প্রিয় শিক্ষার্থীরা, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে বনফুল। এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সোনার তরী কবিতার বর্ণনা মতে বর্ষা কখন এলো? ধান কাটা শুরু হলে, ধান কাটতে কাটতে, ধান কাটা শেষ হলে, নৌকায় ধান তুলে দিলে। এটার আনসার হচ্ছে ধান কাটতে কাটতে। প্রিয় শিক্ষার্থীরা, সোনার তরী কবিতায় আমরা দেখতে পাই এরকম একটি লাইন ছিল যে কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। এই জায়গায় ধান কাটতে কাটতে বর্ষা এলো। পরবর্তী কোয়েশ্চনটি দেখো, সোনার তরী কবিতায় কোন সময়ের কথা বলা হয়েছে? এর আনসার হচ্ছে প্রভাত বেলা। সোনার তরী কবিতায় আমরা একটি চরণ দেখতে পাই, সেটা হচ্ছে তরু ছায়া মশি মাখা, গ্রামকানি মেঘে ডাকা, প্রভাত বেলা। এই জায়গায় প্রভাত বেলা হচ্ছে আনসার। সোনার তরী কবিতায় বাংলা কোন মাসের উল্লেখ রয়েছে? সোনার তরী কবিতায় বাংলা আশ্বিন মাসের, ভাদ্র মাসের, শ্রাবণ মাসের, নাকি আষাঢ় মাসের? কোনটা? শ্রাবণ মাসের। প্রিয় শিক্ষার্থীরা, সোনার তরী কবিতায় আমরা একটা লাইন দেখতে পাই এরকম যে শ্রাবণ গগন গিরে গণমেঘ ঘুরে ফিরে। তো প্রিয় শিক্ষার্থীরা, এটার আনসার হচ্ছে শ্রাবণ। সোনার তরী কবিতার মূল ভাব ফুটে উঠেছে কোন চরণে? আমার যাবার সময় হলেও দাও বিদায়, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, যেতে নাহি দিব, হায় তবু যেতে হয়। আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সোনার তরী কবিতায় ফসলের জমির চারদিকে বেষ্টিত জলরাশি কিসের প্রতীক? এটা হচ্ছে কালস্রোতের প্রতীক। এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। মহাকাল মানুষের কর্মকে গ্রহণ করে, কারণ কর্ম হচ্ছে অক্ষয়, যার কোনো ক্ষয় নেই। পরবর্তী কোয়েশ্চনটি দেখো, ব্যক্তি জীবন কদরহীন, এ উপলব্ধির ইঙ্গিত সোনার তরী কবিতায় কোন চরণে রয়েছে? প্রিয় শিক্ষার্থীরা, এটার আনসার হচ্ছে শূন্য নদীর তীরে রোহিণীপুরী। ধান কাটা হলো সারা, এর মাধ্যমে প্রকাশ পেয়েছে ফসলের কাজ সম্পন্ন হওয়া, নাকি কর্মজীবন, ফসল তোলার তোলা, নাকি কর্মের পরিণতি? প্রিয় শিক্ষার্থীরা, এটার আনসার হচ্ছে কর্মের পরিণতি। পরবর্তী কোয়েশ্চনটি দেখো, সোনার তরী কবিতায় মসিমাকা বলতে কি বোঝানো হয়েছে? সোনার তরী কবিতায় মসিমাকা বলতে বোঝানো হয়েছে অস্পষ্ট মহাকালকে। কৃষকের তরীতে ঠাঁই পাওয়ার আকুল ইচ্ছার মাধ্যমে তোমার মতে কবি মানব চরিত্রের কোন দিক তুলে ধরেছেন? প্রিয় শিক্ষার্থীরা, এটার আনসার কি হবে? মৃত্যুর পথে যাত্রা, বাঁচার প্রবল ইচ্ছা, নাকি নদীর প্রবল স্রোত থেকে নাকি মৃত্যুকে দূরে সরিয়ে দেওয়া? প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় আনসার হবে বাঁচার প্রবল ইচ্ছা। সোনার তরী কবিতায় বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে? সোনার তরী কবিতায় বাঁকা জল বলতে বোঝানো হয়েছে কালস্রোতের প্রতীককে সোনার তরী কবিতায় বাঁকা জল হিসাবে বিবেচনা করা হয়েছে। সোনার তরী কবিতাটির নামকরণ নিষ্ঠুর মহাকাল রাখা যেত নিচের কোন যুক্তিতে? চরিত্রের ভিত্তিতে, বিষয়ের ভিত্তিতে, অন্তর্নিহিত তাৎপর্যের ভিত্তিতে, নাকি দার্শনিকতার ভিত্তিতে? কোনটার ভিত্তিতে? প্রিয় শিক্ষার্থীরা, এর আনসার হবে অন্তর্নিহিত তাৎপর্যের ভিত্তিতে। গভীর হতে আরো গভীরে, শূন্যতার অতল থেকে আরো অতলে, নিশ্চিন্দ অন্ধকার থেকে অন্ধকারের জন্য অন্ধকারে, কেউ নেই কোথাও নেই। উদ্দীপকের শেষ পঙ্গটিতে সোনার তরী কবিতায় কোন ভাবের মিল রয়েছে? প্রিয় শিক্ষার্থীরা, এর আনসার হচ্ছে কবি নিঃসঙ্গতা। উদ্দীপকে ভাববস্তু সোনার তরী কবিতায় ভাবগত ঐক্যের কারণ কোনটি? এটার আনসার হচ্ছে কর্মফলের মহিমা। সোনার তরী কবিতায় সোনার দান বলতে কি বোঝানো হয়েছে? সোনার তরী কবিতায় সোনার দান বলতে সৃষ্টি সম্পর্কে বোঝানো হয়েছে। এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, এই চরণটি আমি বলতে প্রতীক অর্থে কাকে বোঝানো হয়েছে? প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কবিকে বোঝানো হয়েছে। তোমরা আবার ভুল করে মাঝিকে দিও না, এটা হচ্ছে কবিকে বোঝানো হয়েছে। পরবর্তী কোয়েশ্চনটি দেখো, অগো তুমি কোথা যাও কোন বিদেশে? সোনার তরী কবিতা এখানে তুমি কে? এই জায়গায় তুমি হচ্ছে মাঝি। আমরা সোনার তরী কবিতায় এরকম একটি লাইন দেখতে পাই যে অগো তুমি কোথায় যাও কোন বিদেশে, বারেক বিড়াও তুমি কুলেতে এসে। তো এটার আনসার হচ্ছে মাঝি। পরবর্তী কোয়েশ্চনটি দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে বনফুল। নদী তীর্থ কিভাবে দ্বীপ সদৃশ ধান ক্ষেতের চারপাশে খেলা করছে? প্রিয় শিক্ষার্থীরা, এটার আনসার হচ্ছে হিংস্র হয়ে। মাঝি নৌকা নিয়ে চলে যাওয়ার সময় ঢেউগুলো কেমন ছিল? ঢেউগুলো ছিল নিরুপায়।
প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল সোনার তরী কবিতা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ। এই এমসিকিউ গুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই এমসিকিউ গুলোর পাশাপাশি যদি তোমরা সোনার তরী কবিতাটি ভালোভাবে পড়তে পারো, ইনশাল্লাহ এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা বিদ্রোহী কবিতা নিয়ে আলোচনা করব। বিদ্রোহী কবিতা থেকে তোমাদের পরীক্ষার যে এমসিকিউ গুলো খুবই গুরুত্বপূর্ণ, সেই এমসিকিউ নিয়ে এখন আমরা আলোচনা করব। তো প্রথম কোয়েশ্চেনটি দেখো, শ্রী হিমাদ্রির সবচেয়ে সহজ অর্থ কোনটি? এটা আনসার হচ্ছে হিমালয়ের শীর্ষচূড়া। বিদ্রোহী কবিতায় ব্যবহৃত ঐতিহাসিক চরিত্র কোনটি? এর আনসার হচ্ছে চেঙ্গিস। বিদ্রোহী কবিতায় প্রণব নাদ বলতে কি বোঝানো হয়েছে? হুক্কার ধ্বনি বোঝানো হয়েছে। বিদ্রোহী কবিতায় কবি কার বুকের কন্দন শ্বাস? এটার আনসার হচ্ছে বিধবার। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার দত্ত বলে অভিহিত করেছেন? এটার আনসার হচ্ছে ধর্মরাজ। প্রিয় শিক্ষার্থীরা, বিদ্রোহী কবিতা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এই কবিতাটি অন্যান্য কবিতা থেকে তুলনামূলক কঠিন। তোমরা যারা বিদ্রোহী কবিতা একদমই পড়নি, শেষ মুহূর্তে তোমাদেরকে আর পড়তে হবে না। তো তোমরা জাস্ট এই এমসিকিউ গুলো পড়ে যাবে। পরবর্তী কোয়েশ্চনটি দেখো, আমি শ্যামের হাতের বাঁশরি। বিদ্রোহী কবিতায় এই পঙ্গটিতে কবির কোন সত্তা প্রকাশ পেয়েছে? উত্তর হচ্ছে প্রেমিক। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী কোয়েশ্চনটি দেখো, বিদ্রোহী কবিতায় মূল চেতনা প্রকাশিত হয়েছে কোন পঙ্গটিতে? এর আনসার হচ্ছে সংসারে গড়িব এক নতুন সমাজ। বিদ্রোহী কবিতা শেষ হয়েছে কোন প্রত্যাশার মধ্য দিয়ে? বিদ্রোহী কবিতা শেষ হয়েছে অত্যাচারে অবসানের মধ্য দিয়ে। বিদ্রোহী কবিতা নটরাজ বলতে কাকে বোঝানো হয়েছে? বিদ্রোহী কবিতা নটরাজ বলতে মহাদেবকে বোঝানো হয়েছে। বিদ্রোহী কবিতাটির কবির কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? বিদ্রোহী কবিতাটি কবির অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে সংকলিত। বিদ্রোহী কবিতায় কবির অশান্ত হয়ে ওঠার কারণ কি? কারণ হচ্ছে নিপীড়িত মানবতার জন্য। শির নেহারি আমার নত শির ওই শিক্ষর হিমাদ্রি। প্রিয় শিক্ষার্থীরা, এই চরণটিতে মূলত কি প্রকাশ হয়েছে? এটা হচ্ছে তীব্র আত্মবিশ্বাস। বিদ্রোহী কবিতা অকাল বৈশাখী জ্বরের সঙ্গে তুলনা করা হয়েছে কিসের? এলোনো কেসের। প্রিয় শিক্ষার্থীরা, এর আনসার হচ্ছে প্রথমটা। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কারসুত হিসেবে পরিচয় দিয়েছেন। এটার আনসার হচ্ছে বিষামৃত। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর অন্য হাতে রণতুর্য। চরণটি প্রকাশ পেয়েছে প্রেম ও দ্রোহ। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কবি কাজী নজরুল দাবানল হয়ে কি দাহন করবেন? কবি কাজী নজরুল দাবানল হয়ে বিশ্ব দাহন করবেন। পরবর্তী কোয়েশ্চনটি দেখো, কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশ পায়? এই প্রশ্নটি অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে সাপ্তাহিক বিজলি পত্রিকায়। কবি নিজেকে কিসের নটরাজ, সাইক্লোন ও ধ্বংস বলে উল্লেখ করেছেন? এটা আনসার হচ্ছে মহাপ্রলয়ের। তিনি বলেছিলেন, মহাপ্রলয়ে আমি নটরাজ, আমি ধ্বংস, আমি সাইক্লোন। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল বিদ্রোহী কবিতা থেকে এমসিকিউ। এই এমসিকিউ গুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই তোমরা এগুলো বারবার পড়ার চেষ্টা করিও। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 18 বছর বয়স নিয়ে আলোচনা করব। 18 বছর বয়স, এই কবিতাটি অনেক বেশি ইম্পর্টেন্ট। এই কবিতা থেকে তোমাদের পরীক্ষায় যে এমসিকিউ গুলো আসতে পারে, যে এমসিকিউ গুলো খুবই গুরুত্বপূর্ণ, সেই এমসিকিউ গুলো এখন আমরা আলোচনা করব। তো প্রথম কোয়েশ্চনটি দেখো, 18 বছর বয়স কবিতাটির মূল সুর কি? 18 বছর বয়স কবিতাটির মূল সুর হচ্ছে, এটার আনসার হচ্ছে অদম্য তারুণ্য শক্তি। পরবর্তী কোয়েশ্চনটি দেখো, পদাঘাতে চায় বাংতে ড্যাশ, এই জায়গায় শূন্যস্থানে কি বসবে? আমরা 18 বছর বয়স কবিতায় দেখতে পাই এরকম একটি লাইন ছিল যে, পদাঘাতে চায় বাংতে পাথরের বাধা। প্রিয় শিক্ষার্থীরা, এর আনসার হচ্ছে পাথরের বাধা। পরবর্তী কোয়েশ্চনটি দেখো, 1943 সালে দুর্ভিক্ষের ওপর সম্পাদিত কাব্যগ্রন্থ আকালের সম্পাদককে? প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আকালের সম্পাদক হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। প্রিয় শিক্ষার্থীরা, 18 বছর বয়স কবিতাটি সুকান্ত ভট্টাচার্য লিখেছেন। ফ্যাসিবাদ বিরোধী কাব্যগ্রন্থ আকাল সম্পাদন করেন কে? এর আনসার হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। পরবর্তী কোয়েশ্চনটি দেখো, 18 বছর বয়সে কি নেই? 18 বছর বয়সে ঝুঁকি নেই, নাকি কাদা নেই, নাকি সংশয় নেই? কোনটা নেই? এর আনসার হচ্ছে 18 বছর বয়সে সংশয় নেই। কবি 18 বছর বয়সকে কিসের সঙ্গে তুলনা করেছেন? আমরা দেখতে পাই 18 বছর বয়স কবিতায় কবি 18 বছর বয়সকে স্টিমারের সঙ্গে তুলনা করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় একটা বিষয় মাথায় রেখেও, যদি বলে তুলনা করেছেন তাহলে হবে স্টিমারের সাথে। সুকান্ত ভট্টাচার্যের রচনা কোনটি? সুকান্ত ভট্টাচার্যের রচনা হচ্ছে পূর্বাভাস। গোপালগঞ্জ জেলায় কোন কবির জন্ম হয়েছিল? সুকান্ত ভট্টাচার্যের গোপালগঞ্জ জেলায় জন্ম হয়েছিল। এদেশের বুকে 18 অশোক নেমে, এ বাক্যে 18 কি অর্থে ব্যবহার করা আছে? এ বাক্যে 18 ইতিবাচক অর্থে ব্যবহার করা আছে। এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ঘুম নেই কার রচিত গ্রন্থ? ঘুম নেই সুকান্ত ভট্টাচার্যের রচিত গ্রন্থ। প্রিয় শিক্ষার্থীর, এটা আনসার হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম কত খ্রিস্টাব্দে? কবি সুকান্ত ভট্টাচার্য 1926 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। এটা আনসার হচ্ছে 1926 খ্রিস্টাব্দ। কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম কোন জেলায়? কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম হয়েছিল গোপালগঞ্জ জেলায়। এটা আনসার হচ্ছে গোপালগঞ্জ জেলায়। সুকান্ত ভট্টাচার্য আমৃত্যু কোন পত্রিকার সম্পাদক ছিলেন? তিনি ছিলেন দৈনিক স্বাধীনতা পত্রিকার সম্পাদক। সুকান্ত ভট্টাচার্য তার কাব্যে একাত্মতা ঘোষণা করেছেন। আনসার কি? এটা আনসার হচ্ছে বিপ্লব ও মুক্তির পক্ষে। বিপ্লব ও মুক্তির পক্ষে। সুকান্ত ভট্টাচার্য রচিত কাব্যগ্রন্থ কোনটি? এটা আনসার হচ্ছে চারপত্র। কবি সুকান্ত ভট্টাচার্য সম্পাদিত কাব্যগ্রন্থ কোনটি? এটা আনসার হচ্ছে আকাল। সুকান্ত ভট্টাচার্য ফ্যাসিবিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে কি কাব্যগ্রন্থ সম্পাদনা করেন? প্রিয় শিক্ষার্থী, এটা আনসার হচ্ছে আকাল। সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান? তিনি মাত্র 21 বছর বয়সে মারা যান। এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সবচেয়ে কম বয়সে মৃত্যুবরণকারী কবিকে? তিনি হচ্ছেন সুকান্ত ভট্টাচার্য। তিনি মাত্র 21 বছর বয়সে মারা যান। 18 বছর বয়স দুঃসহ কেন? প্রিয় শিক্ষার্থীরা, 18 বছর বয়স দুঃসহ হওয়ার কারণ কি? এটা কি পাথরের বাধা ভাঙতে চায় বলে, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে বলে, নাকি প্রাণের অসহ্য যন্ত্রণা বলে, নাকি স্পর্ধায় মাথা তোলার ঝুঁকির কারণে? এটা আনসার হচ্ছে স্পর্ধায় মাথা তুলবার ঝুঁকির কারণে।
তাজা তাজা প্রাণে অসহ্য ড্যাশ, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙ্গা প্রভাত, আমরা টুটিব তিমির রাত, বাদার বিন্ধ্যাচল। উদ্দীপকটি কোন কবিতার ভাব ধারণ করে? এটা কি 18 বছর বয়স কবিতা, নাকি সেই অস্ত্র, নাকি ফেব্রুয়ারি 1970? 18 বছর বয়স কবিতা। 18 বছর বয়স কবিতায় স্পর্ধায় নেয় মাথা তুলবার ঝুঁকি। ছয়টিতে প্রকাশ পেয়েছে আত্মনির্ভরতা। এর আনসার হচ্ছে আত্মনির্ভরতা। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। 18 বছর বয়স কবিতা অনুসারে 18 বছর বয়স কি জানে না? 18 বছর বয়স জানে না কাদা। এর আনসার হচ্ছে কাদা। নিচের কোন চরণে 18 বছর বয়স কবিতায় কবির মতে ইতিবাচক বক্তব্যের প্রকাশ ঘটেছে? এটা আনসার হচ্ছে এ বয়স জানে রক্তদানের পণ্য। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী কোয়েশ্চেনটি দেখো। 18 বছর বয়সের তরুণেরা বাষ্পের বেগে কিসের মতো চলে? বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। 18 বছর বয়স কবিতায় তরুণেরা শপথের কোলাহল কি সঁপে দেয়? আত্মাকে সঁপে দেয়। নিচের কোনটিতে 18 বছর বয়সের ইতিবাচক দিকের প্রতিফলন ঘটেছে? এটার আনসার হবে সপে আত্মাকে শপথের কোলাহলে। পরবর্তী কোয়েশ্চেনটি দেখো। 18 বছর বয়সীদের তাজা প্রাণে কেমন যন্ত্রণার সৃষ্টি হয়? এটা হচ্ছে অসহ্য যন্ত্রণার সৃষ্টি হয়। 18 বছর বয়স কবিতায় এ বয়স প্রাণ তীব্র আর প্রখর বলতে কি বোঝানো হয়েছে? এই জায়গায় বোঝানো হয়েছে তীব্রতা ও সংবেদনশীলতা। এর আনসার হচ্ছে তীব্রতা ও সংবেদনশীলতা। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। সহস্র প্রাণ কত বিক্ষত হয়? সহস্র প্রাণ কত বিক্ষত হয় কেন? জীবনের লক্ষ্য ঠিক থাকে না বলে। 18 বছর বয়স কিভাবে বেঁচে থাকে? 18 বছর বয়স বেঁচে থাকে দুর্যোগে আর জোরে। প্রিয় শিক্ষার্থীরা, 18 বছর বয়স কবিতা আমরা দেখতে পাই এরকম একটি লাইন ছিল যে 18 বছর বয়স বাঁচে দুর্যোগে আর জোরে। পরবর্তী কোয়েশ্চনটি দেখো। 18 বছর বয়স বাঁচে দেশ, এটা হচ্ছে দুর্যোগে আর জোরে। বিপদের মুখে 18 বছর বয়স কেমন? এটা কি প্রখর, অগ্রণী, দুর্বার নাকি দুঃসাহসী? এটা আনসার হচ্ছে অগ্রণী। 18 বছর বয়স বিপদের মুখে অগ্রণী ভূমিকা পালন করে। 18 বছর বয়স কবিতায় কবি শপে আত্মাকে শপথের কোলাহলে বলতে বুঝিয়েছেন কি বুঝিয়েছেন? আত্মত্যাগের মহিমা। এটা আনসার হচ্ছে আত্মত্যাগের মহিমা। এদেশের বুকে 18 অশোক নেমে, এই উক্তিটিতে কবির কোন মনোভাবের প্রকাশ ঘটেছে? এটা কি তরুণ শক্তির জাগরণের প্রত্যাশা, নাকি তরুণ শক্তির অপচয় হতাশা, নাকি 18 বছর বয়সের বৈশিষ্ট্য, নাকি দুর্বার গতিতে এগিয়ে চলা? এটা আনসার হচ্ছে তরুণ শক্তির জাগরণের প্রত্যাশা। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের তরুণরাই দেশ ও জাতির চালিকা শক্তি হয়ে দাঁড়াক, এ প্রত্যাশার প্রতিফলন ঘটেছে 18 বছর বয়স কবিতার কোন চরণটিতে? এটা হচ্ছে এদেশের বুকে আসুক 18 বছর নেমে, এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে। এই উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে? এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, এই উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে? এর মাধ্যমে বোঝানো হয়েছে ব্যর্থতার দীর্ঘশ্বাস। এটার আনসার হচ্ছে ব্যর্থতার দীর্ঘশ্বাস। 18 বছর বয়স বেদনায় তরতর করে কাঁপে কেন? অজস্র বেতার দীর্ঘশ্বাসে। এটার আনসার হচ্ছে অজস্র বেতার দীর্ঘশ্বাসে। এ বয়স যেন বীরু কাপুরুষ নয়। উক্তিটিতে কত বছর বয়সের কথা বলা হয়েছে? 18 বছর বয়সের কথা বলা হয়েছে। এটার আনসার হচ্ছে 18 বছর বয়স। এ বয়স জানে রক্তদানের পণ্য বলতে কি বোঝানো হয়েছে? দেশের জন্য রক্তদান। এই জায়গায় দেশের জন্য রক্তদানকে বোঝানো হচ্ছে। এ বয়সে প্রাণ দেশ, এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর। এটার আনসার হচ্ছে তীব্র আর প্রখর। বিপদের মুখে 18 বছর বয়সের প্রকৃতি কেমন? বিপদের মুখে 18 বছর বয়সের প্রকৃতি হচ্ছে অগ্রণী। বিপদের মুখে 18 বছর বয়স অগ্রণী ভূমিকা পালন করে। সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোথায় ছিল? সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস ছিল গোপালগঞ্জের কোটালীপাড়ায়। এটার আনসার হচ্ছে গোপালগঞ্জের কোটালীপাড়ায়। কোন পঙ্গকৃতে 18 বছর বয়স কবিতায় নেই? 18 বছর বয়স দুর্নিবার, নাকি 18 বছর বয়স ভয়ঙ্কর, নাকি 18 বছর বয়সে আঘাত আসে? শিক্ষার্থী, এই তিনটি লাইনে আমরা 18 বছর বয়স কবিতায় দেখতে পাই। এটার আনসার হচ্ছে 18 বছর বয়সের নেই বয়। 18 বছর বয়স জানে না কাদা। কবি কোন বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত করেছেন? এটা হচ্ছে আত্মপ্রত্যয়। জলে পুড়ে মরে ছারখার, তবুও মাথা নোয়াবার নয়। এই কবিতাটি কে লিখেছিলেন? এই কবিতাটি লিখেছিলেন সুকান্ত ভট্টাচার্য। 18 বছর বয়স কবিতার প্রথম চরণ কোনটি? 18 বছর বয়স কবিতা আমরা প্রথম চরণটি দেখতে পাই, সেটা হচ্ছে 18 বছর বয়স দুঃসহ। 18 বছর বয়সের প্রাণ কেমন? 18 বছর বয়সের প্রাণ তীব্র আর প্রখর। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় কয়েকটি প্রশ্ন রিপিট হয়ে গেছে। দুর্যোগে হাল ঠিক মতো রাখাবার। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় একটু বানান ভুল রয়েছে, এটা হচ্ছে দুর্যোগে। তো এটা আনসার হচ্ছে 18 বছর বয়স। 18 বছর বয়স কবিতা আমরা দেখতে পাই এরকম একটি লাইন ছিল, দুর্যোগে হাল ঠিক মতো রাখাবার। সুকান্তের কবিতার ভাব অনুসারে 18 বছর বয়সে কি উকি দেয়? এটা আনসার হচ্ছে বিরাট দুঃসাহস উকি। পরবর্তী কোয়েশ্চনটি দেখো। 18 বছর বয়স কবিতাটি কোন গ্রন্থে সংকলিত হয়েছিল? এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা আনসার হচ্ছে ছাড়পত্র। কত বছর বয়সে কবি সুকান্ত ভট্টাচার্য মৃত্যু হয়েছিল? প্রিয় শিক্ষার্থীরা, এটা আমরা একটু আগে দেখে এসেছি, এটা হচ্ছে 21 বছর বয়সে। মাত্র 21 বছর বয়সে তিনি মারা যান। বাংলা কবিতায় সুকান্ত ভট্টাচার্যের আত্মপ্রকাশের কাল? এটা হচ্ছে 40-এর দশকে। এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। 40-এর দশকে সুকান্ত ভট্টাচার্য আত্মপ্রকাশ করেন বাংলা কবিতায়। 18 বছর বয়স ভয়ঙ্কর, এর পরবর্তী চরণ কোনটি? 18 বছর বয়স ভয়ঙ্কর, এর পরবর্তী চরণ হচ্ছে তাজা তাজা প্রাণের অসহ্য যন্ত্রণা। সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থ নয় কোনটি? প্রিয় শিক্ষার্থীরা, এটার আনসার হচ্ছে সারাদপুর। এই জায়গায় ঘুম নেই, পূর্বাভাস, ছাড়পত্র, এগুলো হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থ। সারাদপুর এটা কিন্তু সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থ নয়। এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়। প্রিয় শিক্ষার্থীরা, এর পরের লাইনটি কি? এর পরের লাইনটি হচ্ছে 18 বছর বয়স জানে না কাদা। আকাল সম্পাদনা করেন কি? প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু আগে দেখেছি যে আকাল সম্পাদনা করেন সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্য। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা আবার রিপিট হয়ে গেছে। প্রাণ দেওয়া নেওয়ার জুলিটা থাকে না শূন্য, উক্তিটিরও চেয়ে থাকে। এর আনসার হচ্ছে সুকান্ত ভট্টাচার্য।
এ বয়সে প্রাণ দেশ, এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। বিগত বছরে এই প্রশ্ন বারবার আসতে দেখা গিয়েছে, তাই তোমরা এটা ভালোভাবে পড়ার চেষ্টা করিও। পূর্ণিমার চাঁদকে জলসানো রুটির সঙ্গে তুলনা করেছিলেন কে? পূর্ণিমার চাঁদকে জলসানো রুটির সঙ্গে তুলনা করেছিলেন সুকান্ত ভট্টাচার্য। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। 18 বছর বয়সে ইতিবাচক দিক কোনটি? 18 বছর বয়সের ইতিবাচক দিক হচ্ছে ওরা অকুতোভয়, মানে ওরা কোনো কিছু ভয় পায় না। সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস হচ্ছে গোপালগঞ্জের কুটালীপাড়ায়। এটার আনসার হচ্ছে গোপালগঞ্জের কুটালীপাড়ায়। 18 বছর বয়স কবিতায় 18 শব্দটি কয়বার উচ্চারিত হয়েছে? এটার আনসার হচ্ছে 9 বার। 18 বছর বয়স কবিতায় 18 9 বার উচ্চারিত হয়েছে। 18 বছর বয়স বাঁচে দুর্যোগে আর জ্বরে। এটা আনসার হচ্ছে দুর্যোগে আর জ্বরে। 18 বছর বয়স এ কবির কাম্য নয় নিচের কোনটি? এটা আনসার হচ্ছে প্রণয় বেকুলতা। প্রণয় বেকুলতা কবির কাম্য নয়। 18 বছর বয়স কি জানে না? 18 বছর বয়স কাদা জানে না। বয়সে কোনো সংশয় নেই। এটার আনসার হচ্ছে সংশয় নেই। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হরতাল সুকান্ত ভট্টাচার্যের কি জাতীয় রচনা? এটার আনসার হচ্ছে কাব্য। হরতাল হচ্ছে একটি কাব্য। আকাল কার সম্পাদিত গ্রন্থ? আকাল হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের সম্পাদিত গ্রন্থ। পরবর্তী কোয়েশ্চনটি দেখো, সপা শব্দের ব্যুৎপত্তি অর্থ কোনটি? এটার আনসার হচ্ছে সম্পর। সুকান্ত ভট্টাচার্য তার 18 বছর বয়স কবিতায় পদাঘাতে কি ভাঙতে চেয়েছেন? এটা হচ্ছে পাথর ভাঙতে চেয়েছেন। এটার আনসার হচ্ছে পাথর ভাঙতে চেয়েছেন। 18 বছর বয়স কবিতাটি কত মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে ব্যবহৃত হয়েছে? এটা আনসার হচ্ছে 6 মাত্রায়। 18 বছর বয়স কবিতাটি রচিত থাকে। প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। স্টিমারের প্রসঙ্গে এসেছে কোন কবিতায়? স্টিমারের প্রসঙ্গে এসেছে 18 বছর বয়স কবিতায়। তাজা তাজা প্রাণের অসহ্য যন্ত্রণা, এ চরণটি কোন কবিতার? এটা হচ্ছে 18 বছর বয়স কবিতার। 18 বছর বয়স কবিতাটির স্তবক সংখ্যা কয়টি? 18 বছর বয়স কবিতাটির স্তবক সংখ্যা হচ্ছে 6টি। এটার আনসার হচ্ছে 6টি। এ বয়স জানে রক্তদানের পুণ্য। এটার আনসার হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। এর রচয়িতা হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। 18 বছর বয়স বিপজ্জনক দ্বিধাজড়িত ভয়ঙ্কর কৃপণতা। 18 বছর বয়স কি? 18 বছর বয়স হচ্ছে ভয়ঙ্কর কৃপণতা। এটার আনসার হচ্ছে ভয়ঙ্কর কৃপণতা। পরবর্তী কোয়েশ্চনটি দেখো, 18 বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত? 18 বছর বয়স কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এটার আনসার হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল 18 বছর বয়স থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ। এই এমসিকিউ যদি ভালোভাবে তোমরা পড়তে পারো, ইনশাল্লাহ তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা তাহারই পরে মনে এই কবিতা নিয়ে আলোচনা করব। এই কবিতা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করার চেষ্টা করব। প্রথম কোয়েশ্চনটি দেখো, তাহারই পরে মনে কবিতায় কাকে মনে পড়ে? এই জায়গায় তাহারই পরে মনে কবিতায় আনসার হচ্ছে মাঘের সন্ন্যাসীকে মনে পড়ে। আনসার হচ্ছে মাঘের সন্ন্যাসী। পরবর্তী কোয়েশ্চনটি দেখো, তাহারই পরে মনে কবিতার বৈশিষ্ট্য কোনটি? আনসার হচ্ছে সংলাপ নির্ভর। হে কবি নীরব কেন, ফাল্গুঞ্জে এসেছে দরায়। তাহারই পরে মনে কবিতায় এ চয়নটি নীরব কেন বলতে কবির কেমন অবস্থাকে বোঝানো হয়েছে? এই জায়গায় আনসার হচ্ছে কাব্য গান ও রচনা সংক্রিয় না হওয়া। আনসার কি? কাব্য ও গান রচনায় সংকীর্ণ না হওয়া। তাহারই পরে মনে কবিতা আমরা দেখতে পাই কবির একজন ভক্ত ওনাকে বলে যে, হে কবি নীরব কেন, ফাল্গুঞ্জে এসেছে দরায়। আপনি কি কাব্য ও গান রচনা করবেন না? তো প্রিয় শিক্ষার্থীর পরবর্তী কোয়েশ্চনটি দেখো, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কোয়েলি শব্দের অর্থ কি? কোয়েলি শব্দের অর্থ কুয়াশা। মনে রাখবে তোমরা, কোয়েলি শব্দের অর্থ কুয়াশা। তাহারই পরে মনে কবিতায় শীতকালে মাঘের সন্ন্যাসী বলার কারণ কি? শীতকালকে কেন মাঘের সন্ন্যাসী বলা হয়েছিল? তো এর আনসার হচ্ছে কি? শীতকালিয়াতে বিদায় নেয়। তাহারই পরে মনে কবিতাটির গঠন রীতি কোন বৈশিষ্ট্যের? তাহারই পরে মনে কবিতাটির গঠন রীতি কোন বৈশিষ্ট্যের? এটা আনসার হচ্ছে নাটকীয়। তাহারই পরে মনে কবিতায় কে গন্ধে অধীর আকুল হয়েছে কিনা জানতে চাওয়া হয়েছে। এটার আনসার হচ্ছে দক্ষিণের সমীর। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় সমীর বলতে বাতাসকে বোঝানো হয়েছে। তাহারই পরে মনে কবিতায় কার প্রতি কবির তীব্র বিমুখতা? এর আনসার হচ্ছে বসন্তের প্রতি। বসন্তের প্রতি ওনার তীব্র বিমুখতা। পরবর্তী কোয়েশ্চনটি দেখো, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? তাহারই পরে মনে কবিতায় এই চরণ দ্বারা কি বোঝানো হয়েছে? এই চরণের মাধ্যমে কি প্রকাশিত হয়েছে? এটা হচ্ছে কবির হাহাকার। আনসার হচ্ছে কবির হাহাকার। হে কবি নীরব কেন, ফাল্গুঞ্জে এসেছে দাঁড়ায়। এই চরণটি নীরব কেন বলতে বোঝানো হয়েছে কাব্য গান রচনা সংকীর্ণ না হওয়া। পরবর্তী কোয়েশ্চনটি দেখো, তাহারই পরে মনে কবিতায় কবি কোন ঋতুর বন্দনা করেছেন? তাহারই পরে মনে কবিতায় কবি বসন্ত ঋতুর বন্দনা করেছেন। তাহারই পরে মনে কবিতায় কে কবিকে বসন্তের বন্দনা গীতি রচনা করতে বলেছেন? এর আনসার হচ্ছে কবির ভক্ত। কবির ভক্ত কবিকে কি বলেছিলেন? যে বসন্ত বন্দনা রচনা করতে। পরবর্তী কোয়েশ্চনটি দেখো, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? তাহারই পরে মনে কবিতায় এই চরণ দ্বারা কি বোঝানো হয়েছে? কবির হাহাকার। প্রিয় শিক্ষার্থীরা, এই ভাষণটা রিপিট হয়ে গেছে। তাহারই পরে মনে কবিতায় কোথাও তবর নব পুষ্পরাজ উক্তিটি কার উদ্দেশ্য বলা হয়েছে? এটার আনসার হচ্ছে কবির উদ্দেশ্য বলা হয়েছে। তো পরবর্তী কোয়েশ্চনটি দেখো, ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। এখানে সে কে? এখানে সে হচ্ছে বসন্ত ঋতু। বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে মিনতি কে করে? মিনতি করে কবিভক্ত। এটা আনসার হবে কবিভক্ত। এই জায়গায় একটু ভুল রয়েছে, এটা হবে কবিভক্ত। পরবর্তী কোয়েশ্চনটি দেখো, তাহারই পরে মনে কবিতায় কবি গান রচনা না করলেও বসন্ত ঋতু এসেছে কেন? কারণ হচ্ছে প্রকৃতির অমোঘ নিয়ম। প্রকৃতি তার অমোঘ নিয়মে বসন্ত আসবেই, অর্থাৎ প্রকৃতি কারোর জন্য থেমে থাকে না। তাহারই পরে মনে কবিতায় বসন্ত কাকে স্মরণ করে এসেছে? বসন্ত ফাল্গুনকে স্মরণ করে এসেছে। অগ কবি অভিমান করেছে কি তাই? কবির অভিমানের কারণ কি? কবির অভিমানের কারণ হচ্ছে ফাল্গুন প্রকৃতির নিয়মে চলে এসেছে।
তাহারই পরে মনে কবিতায় কার প্রতি কবির তীব্র বিমুখতা? এর আনসার হচ্ছে বসন্তের প্রতি কবির তীব্র বিমুখতা। নিচের কোনটির মাধ্যমে কবির অভিমান প্রকাশ পেয়েছে? এটা আনসার হচ্ছে কইল সে পরম হেলায়। তাহারই পরে মনে কবিতায় কে অগ্র বিরোচন করে? এটা আনসার হচ্ছে বসন্ত অগ্র বিরোচন করে। তাহারই পরে মনে কবিতায় কবির বসন্ত বিমুখতা দিয়ে কি বোঝানো হয়েছে? উদাসীনতাকে বোঝানো হয়েছে। তাহারই পরে মনে কবিতায় কবি কাকে বেতা দিয়েছেন? কবি ঋতুরাজকে বেতা দিয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, এই যায় কুহিল অর্থ কুয়াশা, উত্তরীয় অর্থ চাদর। পরবর্তী কোয়েশ্চনটি দেখো, তাহারই পরে মনে কবিতায় শীতকালে মাঘের সন্ন্যাসী বলার কারণ কি? শীতকাল কালী হাতে বিদায় নেয়। তাহারই পরে মনে কবিতায় পুষ্পশূন্য দিগন্তের পথে চলে গেছে। কে চলে গেছে? এটার আনসার হচ্ছে মাঘের সন্ন্যাসী। ফুলকি ফুটেনি শাকে কবি সুফিয়া কামাল এরকম প্রশ্ন করেছেন কেন? এটার আনসার হচ্ছে উদাসীনতার কারণে। তাহারই পরে মনে কবিতা কবির কাকে মনে পড়ে? তাহারই পরে মনে কবিতা কবির মাঘের সন্ন্যাসীকে মনে পড়ে। জানি তোমার হৃদয় শূন্য মন পড়ে কার জন্য, উদ্দীপকের কার শব্দটি তাহারই পরে মনে কবিতার কোন বিষয়ে স্মরণ করিয়ে দেয়? এটার আনসার হচ্ছে মাঘের সন্ন্যাসীকে স্মরণ করিয়ে দেয়। এটার আনসার কি? মাঘের সন্ন্যাসীকে স্মরণ করিয়ে দেয়। দক্ষিণ দুয়ার গেছে খুলি চরণটিতে কি বোঝানো হয়েছে? এটার আনসার হচ্ছে কবির উদাসীনতা। কবির উদাসীনতার কারণে তিনি বুঝতেই পারেন না দক্ষিণে দুয়ার গেছে কি খুললি। পরবর্তী কোয়েশ্চনটি দেখো, পুষ্পশূন্য দিগন্তের পথে এর প্রতীকী তাৎপর্য কোনটি? এটার আনসার হচ্ছে কবির মন জুড়ে থাকা প্রিয়জন হারানোর বেদনা। এটার আনসার কি? কবির মন জুড়ে প্রিয়জন হারানোর বেদনা। কুইলি শব্দের অর্থ কি? কুইলি শব্দের অর্থ কুয়াশা। প্রিয় শিক্ষার্থীরা মনে রাখবে কুইলি শব্দের অর্থ কুয়াশা। উত্তরী হচ্ছে চাদর। তাহারই পরে মনে কবিতায় ব্যবহৃত কুহিলি উত্তরী শব্দের অর্থ কি? কুহিলি উত্তরী হচ্ছে কুয়াশা চাদর। কুহিলি অর্থ কুয়াশা, উত্তরী অর্থ চাদর, তার মানে দুইটা মিলিয়ে হবে কুয়াশা চাদর। তাহারই পরে মনে কবিতায় কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে? এটা আনসার হচ্ছে মানব মন প্রাকৃতিক যুগদৃশ্য। তাহারই পরে মনে কবিতায় কবি কাকে মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন? এটা আনসার হচ্ছে শীতকে। শীতকে তিনি মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন। তাহারই পরে মনে কবিতায় বসন্ত কাকে স্মরণ করে এসেছে? বসন্ত ফাগুনকে স্মরণ করে এসেছে। বসন্ত কারোর জন্য থেমে থাকে না। পরবর্তী কোয়েশ্চনটি দেখো, তাহারই পরে মনে কবিতায় কে অর্ঘ্য বিবেচন করে? এটা আনসার হচ্ছে বসন্ত অর্ঘ্য বিবেচন করে। পরবর্তী কোয়েশ্চনটি দেখো, তাহারই পরে মনে কবিতায় বসন্ত কাকে স্মরণ করে এসেছে? এটা আনসার হচ্ছে ফাগুনকে স্মরণ করে এসেছে। তাহারই পরে মনে কবিতায় কে অর্ঘ্য বিবেচন করে? এটা আনসার হচ্ছে বসন্ত অর্ঘ্য বিবেচন করে। তাহারই পরে মনে কবিতায় কহিল সে স্নিগ্ধ আঁকি তুলি চরণটি স্নিগ্ধ আঁকি বলতে কি বোঝানো হচ্ছে? চরণটিতে স্নিগ্ধ আঁকি বলতে বোঝানো হচ্ছে উৎসুক চাউনি। প্রিয় শিক্ষার্থী, এটা আনসার হচ্ছে উৎসুক চাউনি হবে। এটা আনসার কি? এটা আনসার হচ্ছে উৎসুক চাউনি। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহারই পরে মনে কবিতায় পুষ্পশূন্য দিগন্তের পথে চলে গেছে কে? মাঘের সন্ন্যাসী। মাঘের সন্ন্যাসী পুষ্পশূন্য দিগন্তের পথে চলে গেছে। কবিভক্ত কবিকে প্রশ্ন করেছেন কেন? কবিভক্ত কবিকে প্রশ্ন করেছেন এর কারণ হচ্ছে কবি উন্মনা বলে। উত্তরী শব্দের অর্থ কি? উত্তরী শব্দের অর্থ চাদর। এটা আনসার হচ্ছে চাদর। তাহারই পরে মনে কবিতায় কবি কাকে বেতা দিয়েছেন? এটা আনসার হচ্ছে ঋতুরাজকে। ঋতুরাজ কি? ঋতুরাজ হচ্ছে বসন্ত। বসন্তকে ঋতুরাজ বলা হয়েছে। তাহারই পরে মনে কবিতায় অর্ঘ্য বিবেচন শব্দটি কি অর্থে ব্যবহার করা হয়েছে? এটা ব্যবহৃত হয়েছে অঞ্জলি বা উপহার রচনা। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এই ছিল তাহারই পরে মনের থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ। এই এমসিকিউ গুলি যদি তোমরা ভালোভাবে পড়তে পারো, ইনশাল্লাহ এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা প্রতিদিন কবিতা নিয়ে আলোচনা করব। প্রতিদিন কবিতা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করার চেষ্টা করব। তো প্রথম এমসিকিউটি দেখো, আমার এ ঘর ভাঙ্গিয়াছে যাবা আমি বাদী তার ঘর। এই পঙ্গুক্তিতে কি প্রকাশ পেয়েছে? এটা আনসার হচ্ছে পরোপকার। এটা আনসার কি? এটা আনসার হচ্ছে পরোপকার। পরবর্তী কোয়েশ্চনটি দেখো, আপন করিতে কাঁদিয়ে বেড়াই যে মোরে করেছে পর। এই উক্তিটিতে কি বোঝানো হয়েছে? এটা আনসার হচ্ছে মানবপ্রীতি। প্রতিদিন কবিতায় কবি কাঁটা পেয়ে কি দান করেন? আমরা দেখতে পাই প্রতিদিন কবিতায় কবি কাঁটা পেয়ে ফুল দান করেন। যে মোরে দিয়েছে বিষে ভরা বান আমি দিই তারে বুক ভরা গান। এখানে বিষে ভরা বান কি অর্থে জ্ঞাপন করা হয়েছে? এটা আনসার হচ্ছে কটুকথা। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা এসেছিল ঢাকা বোর্ড 2022 সালে। কবি জসীমউদ্দীন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? তিনি 1903 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। এটা আনসার হচ্ছে 1903 খ্রিস্টাব্দে। সাজাই নিরন্তর বলতে কি বোঝানো হয়েছে? এটা আনসার হচ্ছে সৃষ্টি করা। এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। জসীমউদ্দীন কোন বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করেন? জসীমউদ্দীন কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করেন। আমার এ ঘর ভাঙ্গিয়াছে যেবা আমি বাদী তার ঘর। এই উক্তিটিতে কি বোঝানো হয়েছে? এটা আনসার হচ্ছে পরোপকার। জসীমউদ্দীন কোন গ্রামে জন্মগ্রহণ করেন? জসীমউদ্দীন তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। পরবর্তী কোয়েশ্চনটি দেখো, সাজাই নিরন্তর বলতে কি বোঝানো হয়েছে? এটা হচ্ছে সৃষ্টি করা। এই প্রশ্নটা আবার রিপিট হয়ে গেছে। জসীমউদ্দীন কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? তিনি 1976 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। এটা আনসার হচ্ছে 1976 খ্রিস্টাব্দে। পরবর্তী কোয়েশ্চনটি দেখো, প্রতিদান কবিতায় কবি কাঁটা পেয়ে কি দান করেছেন? প্রতিদান কবিতায় কবি কাঁটা পেয়ে ফুল দান করেছেন। জসীমউদ্দীন পল্লী কবি হিসেবে খ্যাত কেন? জসীমউদ্দীন পল্লী কবি হিসেবে খ্যাত এর কারণ হচ্ছে পল্লীর রূপ বৈচিত্র্য সুনিপুণভাবে তুলে ধরেছেন বলে। তিনি তার কবিতায় পল্লীর রূপ বৈচিত্র্য সুনিপুণভাবে তুলে ধরতে পারেন। তো এটা আনসার হচ্ছে নাম্বার। এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। জসীমউদ্দীন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? তা আমরা একটু আগে দেখি, এটা হচ্ছে 1903 খ্রিস্টাব্দে। পরবর্তী কোয়েশ্চনটি দেখো, মালঞ্চ শব্দের অর্থ কি? মালঞ্চ শব্দের অর্থ ফুলের বাগান। এটা আনসার কি? এটা আনসার হচ্ছে ফুলের বাগান। কবি জসীমউদ্দীনের নকশিকাঁথার মাঠ কোন ধরনের রচনা? প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নটি অনেক বেশি ইম্পর্টেন্ট। কবি জসীমউদ্দীনের নকশিকাঁথার মাঠ হচ্ছে একটি কাব্য।
কবিকে কেউ বিষে ভরা বান দিলে কবি তাকে কি প্রতিদান দেন? কবি তাকে বুক ভরা গান দেন। যে আমারে দিল বিষে ভরা বান, তারে দিই আমি বুক ভরা গান। এটার আনসার হচ্ছে বুক ভরা গান। আপন করিতে কাঁদিয়ে বেড়াই, যে মরে করেছে পর। উক্তিটিতে কি বোঝানো হয়েছে? এটার আনসার হচ্ছে মানবপ্রীতি। এটার আনসার কি? মানবপ্রীতি। আপন করিতে কাঁদিয়ে বেড়াই, যে মরে করেছে পর। পরবর্তী কোয়েশ্চনটি দেখো, কবি জসীমউদ্দিনের কবিতায় বিশেষভাবে কিসের প্রয়োগ ঘটেছে? বিশেষভাবে বাংলার গ্রামীণ জীবনের আবহ প্রকাশ পেয়েছে। ছাত্রাবস্থায় রচিত জসীমউদ্দিনের কোন কবিতার পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়? এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটার আনসার হচ্ছে কবর। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী প্রশ্নটা রিপিট হয়ে গেছে। এটা আনসার হচ্ছে কটুকথা। এটার আনসার কি? কটুকথা। পরবর্তী কোয়েশ্চনটি দেখো, জসীমউদ্দিন গুমহরণ বলতে কি বুঝিয়েছেন? নির্গুম রাত কাটানো। এটার আনসার হচ্ছে নির্গুম রাত কাটানো। জসীমউদ্দিনের কবিতায় প্রধান উপজীব্য বিষয় কোনটি? এটার আনসার হচ্ছে পল্লী জীবন। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কবি কেন সারা জীবন অন্যকে ফুল দান করতে চান? এটার আনসার হচ্ছে কবিকে কাঁটা দিয়েছে বলে। কবিকে যে কাঁটা দেয়, কবি তাকে সারা জীবন ফুল দান করতে চান। কবি দ্বিগল রজনী জাগেন, কারণ কি? কবি কেন দ্বিগল রজনী জাগেন? এর কারণ হচ্ছে গুমহরণের জন্য। এটার আনসার কি? গুমহরণের জন্য। প্রতিদিন কবিতায় মোট কতটি চরণ রয়েছে? প্রতিদিন কবিতায় মোট 18টি চরণ রয়েছে। এটার আনসার কি? 18টি। কবি জসীমউদ্দিনের কোন কাব্যগ্রন্থ বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছিল? এটার আনসার হচ্ছে নকশিকাঁথার মঠ। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। জসীমউদ্দিন কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? আমরা একটু আগে দেখি, সেটা হচ্ছে 1976 খ্রিস্টাব্দে। কবি জসীমউদ্দিন গুমহরণ। প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নটা রিপিট হয়ে গেছে। পরবর্তী কোয়েশ্চনটি দেখো, বিরাগী শব্দের অর্থ কি? বিরাগী শব্দের অর্থ উদাসীন। এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। জসীমউদ্দিনকে ডিলিট উপাধি প্রদান করে কোন বিশ্ববিদ্যালয়? রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় জসীমউদ্দিনকে কি করে? ডিলিট উপাধি প্রদান করে। জসীমউদ্দিন কোন জেলায় জন্মগ্রহণ করেন? জসীমউদ্দিন ফরিদপুরের তাম্বুলখানা জেলায় জন্মগ্রহণ করেন। জসীমউদ্দিন কোন জেলায় জন্মগ্রহণ করেন? প্রিয় শিক্ষার্থীরা, জসীমউদ্দিন ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। রজনী শব্দের অর্থ কি? রজনী শব্দের অর্থ রাত। এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। পরবর্তী কোয়েশ্চনটি দেখো, জসীমউদ্দিন কোন বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করেন? এটা আনসার হচ্ছে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে। জসীমউদ্দিনকে ডিলিট প্রদান করে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। কবি জসীমউদ্দিনের কবি প্রতিভার উন্মেষণ ঘটেছিল কোন সময়ে? এটা আনসার হচ্ছে ছাত্র জীবনে। ছাত্র জীবনে কবর লেখে তিনি অনেক বেশি জনপ্রিয় হয়েছিলেন। ছাত্র অবস্থায় রচিত জসীমউদ্দিনের কোন কবিতাটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছিল? এটা আনসার হচ্ছে কবর। জসীমউদ্দিন কে হিসেবে সর্বাধিক পরিচিত? প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নটা রিপিট হয়ে গেছে। এটা আনসার হচ্ছে পল্লী কবি। পরবর্তী কোয়েশ্চনটি দেখো, প্রতিদান কবিতা জসীমউদ্দিনের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? এটা আনসার হচ্ছে বালুচর কাব্যগ্রন্থ থেকে। প্রতিদান কবিতাটি কবি জসীমউদ্দিনের বালুচর কাব্যগ্রন্থ থেকে কি করা হয়েছে? সংকলিত হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হলো প্রতিদান কবিতা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ। এই কয়েকটি এমসিকিউ যদি তোমরা ভালোভাবে পড়তে পারো, ইনশাল্লাহ এখান থেকে তোমরা সর্বোচ্চ কমন পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ফেব্রুয়ারি 1969 কবিতা নিয়ে আলোচনা করব। এই কবিতা থেকে তোমাদের পরীক্ষায় যে এমসিকিউ গুলো আসতে পারে, যে এমসিকিউ গুলো খুবই গুরুত্বপূর্ণ, এরকম কয়েকটি এমসিকিউ এখন আমরা দেখব। তো প্রথম কোয়েশ্চনটি দেখো, ভাষা শহীদদের রক্তের বুদবুদ কোনটি? এটা আনসার হচ্ছে কৃষ্ণচূড়া। 1969 গণঅভ্যুত্থান নিহত হয়েছিলেন আসাদুজ্জামান আর হচ্ছে ডক্টর শামসুজ্জোহা। এটা আনসার হচ্ছে 1 ও 2। ফেব্রুয়ারি 1969 কবিতায় কৃষ্ণচূড়া ফুলকে কবির কাছে কেমন মনে হয়? শহীদের জলবিত রক্তের বুদবুদ মনে হয়। এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ফেব্রুয়ারি 1969 কবিতায় গাতকের তাবার সম্মুখে বুক পাতে কে? এটা হচ্ছে বরকত। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ফেব্রুয়ারি 1969 কবিতা আমাদের চেতনার রং কেমন? আমাদের চেতনার রং হচ্ছে কৃষ্ণচূড়া। আবারও ফুটেছে দেখো কৃষ্ণচূড়া তরে তরে শহরের হতে। উক্তিটিতে জাতীয় জীবনের কোন দিকটি তুলে ধরা হয়েছে? প্রিয় শিক্ষার্থীরা, এটার আনসার হচ্ছে ভাষা আন্দোলন। এটার আনসার কোনটি? এটার আনসার হচ্ছে ভাষা আন্দোলন। ফেব্রুয়ারি 1969 কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে? এটার আনসার হচ্ছে নিজ বাসভূমি কাব্যগ্রন্থ থেকে। ফেব্রুয়ারি 1969 কবিতায় শহীদের জলবিত রক্তের বুদবুদ হচ্ছে স্মৃতিগন্ধে। ফেব্রুয়ারি 1969 কবিতায় বর্ণমালাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? নক্ষত্রের সঙ্গে। ফেব্রুয়ারি 1969 কবিতায় সালামের হাতে কিসের মতো অবিনাশী বর্ণমালা জড়ে? এটার আনসার হচ্ছে নক্ষত্রের মতো। কার হাত থেকে জড়ে? সালামের হাত থেকে জড়ে। ফেব্রুয়ারি 1969 কবিতায় কৃষ্ণচূড়া কোথায় ফুটেছে? শহরের পথে ফুটেছে। 1969 কারা জাতিগত শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠে? পূর্ব বাংলার মানুষেরা। ফেব্রুয়ারি 1969 কবিতার লক্ষণীয় বিষয় হচ্ছে আন্দোলন সংগ্রাম বাঙালির চেতনাবোধ আর হচ্ছে আন্দোলন সংগ্রামী বাঙালির চেতনা জাগরণ। ফেব্রুয়ারি 1969 কবিতা ভাষা শহীদ সালামের নাম কতবার উল্লেখ করা হয়েছে? ফেব্রুয়ারি 1969 কবিতা ভাষা শহীদ সালামের নাম উল্লেখ করা হয়েছে 4 বার। ফেব্রুয়ারি 1969 কবিতায় কোন কোন ভাষা শহীদদের নাম উল্লেখ করা হয়েছে? সালাম ও বরকত। এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ফেব্রুয়ারি 1969 কবিতায় কোন ধরনের কবিতা? এটা হচ্ছে রাজনৈতিক কবিতা। প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখো এটা হচ্ছে রাজনৈতিক একটি কবিতা। কবি শামসুর রহমানের পৈতৃক নিবাস কোথায়? পাড়াতলীতে। শামসুর রহমানের প্রথম কবিতা যে পত্রিকা প্রকাশিত হয় সেটা হচ্ছে সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকায়। অনেক বেশি ইম্পর্টেন্ট। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া তোরে তোরে শহরের পথে। এই চরণটি আমাদের জাতীয় জীবনের কোন দিকটি তুলে ধরে? এটা আনসার হচ্ছে ভাষা আন্দোলন। এটা আনসার কি? এটা আনসার হচ্ছে ভাষা আন্দোলন। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া। এই কৃষ্ণচূড়া ফুল কোথায় ফুটেছে? এটা আনসার হচ্ছে শহরের পথে। প্রিয় শিক্ষার্থীর প্রশ্নটা রিপিট হয়ে গেছে। ভাষা শহীদদের রক্তের বুদবুদ কোনটি? এটা হচ্ছে কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়া হচ্ছে ভাষা শহীদদের রক্তের বুদবুদ। ফেব্রুয়ারি 1969 কবিতায় 21 কৃষ্ণচূড়াকে আমাদের কিসের রং বলা হয়েছে? এটা আনসার হচ্ছে চেতনার রং। এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ফেব্রুয়ারি 1969 কবিতায় আমাদের চেতনার রং হচ্ছে কৃষ্ণচূড়া।
ফেব্রুয়ারি 1969 কবিতায় কৃষ্ণচূড়ার রঙকে কবি কিসের রং হিসাবে উল্লেখ করেছেন? এটা আনসার হচ্ছে বাঙালির চেতনার রং হিসাবে উল্লেখ করেছেন। ফেব্রুয়ারি 1969 কবিতায় কোন ফুলের উল্লেখ আছে? আমরা দেখতে পাই ফেব্রুয়ারি 1969 কবিতায় কৃষ্ণচূড়া ফুলের উল্লেখ রয়েছে। পরবর্তী কোয়েশ্চনটি দেখো, শহরের পথে তরে তরে কোন ফুল ফুটেছে? এটা হচ্ছে কৃষ্ণচূড়া ফুল ফুটেছে। 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং উক্তিটির মাধ্যমে কি প্রকাশ পেয়েছে? এটা হচ্ছে সংগ্রামী। 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং, এই চরণটির আগের চরণ হচ্ছে শহীদদের জলকিত রক্তের বুদবুদ স্মৃতিগন্ধে ভরপুর। প্রিয় শিক্ষার্থীরা, এটার আনসার হচ্ছে ক নম্বর। ফেব্রুয়ারি 1969 কবিতায় চারদিকে মানবিক বাগান আর হচ্ছে কমলবন কি হচ্ছে? কমলবন তছনছ হচ্ছে। এটার আনসার হচ্ছে তছনছ হচ্ছে। পরবর্তী কোয়েশ্চনটি দেখো, ফেব্রুয়ারি 1969 কবিতায় কার মুখে তরুণ শ্যামল পূর্ব বাংলার সঙ্গে তুলনা করা হয়েছে? সালামের মুখকে। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ফেব্রুয়ারি 1969 কবিতায় আবার সালাম নামে রাজপথে কেন? কেন রাজপথে নামে? এর কারণ হচ্ছে গণজাগরণে যোগ দিতে। এটার আনসার হচ্ছে গণজাগরণে যোগ দিতে। সেই ফুল আমাদের প্রাণ। এই জায়গায় ফুল বলতে কি বোঝানো হয়েছে প্রিয় শিক্ষার্থীরা? ফুল বলতে বোঝানো হয়েছে বাংলা ভাষাকে। পরবর্তী কোয়েশ্চনটি দেখো, ফেব্রুয়ারি 1969 কবিতায় কে শূন্যে ফ্ল্যাগ তুললে? এটার আনসার হচ্ছে সালাম। এই প্রশ্নগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় হুবহু আসতে পারে। ফেব্রুয়ারি 1969 কবিতায় কার চোখে আজ আলোকিত ডাকা? সালামের চোখে আজ আলোচিত ডাকা। উত্তর হচ্ছে সালামের চোখে। ফেব্রুয়ারি 1969 কবিতা সালামের হাত থেকে কি জোরে? সালামের হাত থেকে জোরে অজস্র বর্ণমালা। এটা আনসার হচ্ছে অজস্র বর্ণমালা। কিভাবে জোরে? নক্ষত্রের মতো জোরে। ফেব্রুয়ারি 1969 কবিতায় সালামের হাতে কিসের মতো জোরে বর্ণমালা জোরে? নক্ষত্রের মতো জোরে। এটা আনসার কি? নক্ষত্রের মতো। ফেব্রুয়ারি 1969 কবিতায় সালামের হাত থেকে কিসের মতো বর্ণমালা জোরে? এটার আনসার হচ্ছে নক্ষত্রের মতো। ফেব্রুয়ারি 1969 কবিতায় অবিনাশী বর্ণমালা কিসের প্রতীক? এটা হচ্ছে প্রতিবাদের প্রতীক। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আবার দেখো, ফেব্রুয়ারি 1969 কবিতা অবিনাশী বর্ণমালা কিসের প্রতীক? এটা হচ্ছে প্রতিবাদের প্রতীক। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা রিপিট হয়ে গেছে। এটা আনসার হচ্ছে 4 বার। ফেব্রুয়ারি 1969 কবিতা আমরা এরকম একটি লাইন দেখতে পাই যে 21-এর কৃষ্ণচূড়াই আমাদের চেতনার রং। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী কোয়েশ্চনটি দেখো, ফেব্রুয়ারি 1969 কবিতায় 21-এর কৃষ্ণচূড়া রঙকে আমাদের কিসের রঙের সাথে তুলনা করা হয়েছে? এটা হচ্ছে চেতনার রঙের সাথে তুলনা করা হয়েছে। কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। এর কারণ কি? এর কারণ হচ্ছে ইতিহাসের উদ্দীপনা। মানবিক বাগান বলতে কি বোঝানো হয়েছে? ফেব্রুয়ারি 1969 কবিতায় আমরা দেখতে পাই মানবিক বাগান বলতে বোঝানো হয়েছে মানবীয় জগৎকে। এর আনসার হচ্ছে মানবীয় জগৎ। ফেব্রুয়ারি 1969 কবিতায় মানবিক বাগান বলতে কবি কি বুঝিয়েছেন? এটা হচ্ছে মনুষ্যত্ব, ন্যায় ও মঙ্গলের জগৎ। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে মনুষ্যত্ব, ন্যায় ও মঙ্গলের জগৎ। কমলবন শব্দটি কবি ফেব্রুয়ারি 1969 কবিতায় কি হিসেবে ব্যবহার করেছেন? এটার আনসার হচ্ছে প্রতীক অর্থে ব্যবহার করেছেন। ফেব্রুয়ারি 1969 কবিতায় কবি কমলবন প্রতীক অর্থে ব্যবহার করেছেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল ফেব্রুয়ারি 1969 সাল থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ। তো প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে আমি আমার চ্যানেলে বাংলা প্রথম পত্রের খ এবং ক জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে একটা ভিডিও আপলোড করেছি। সেই ভিডিওটি তোমরা দেখে নাও। সেই ভিডিওটি যদি তোমরা ভালোভাবে দেখতে পারো, ইনশাল্লাহ তোমরা সৃজনশীল প্রশ্নে 21 নম্বর কমন পেয়ে যাবে। পরীক্ষা তোমরা সৃজনশীল প্রশ্নে 21 নম্বর কমন পেয়ে যাবে। তাই তোমরা সেই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। তো ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করিও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। আর হে প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা তোমরা কমেন্ট করে জানিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।